ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। নিজের ভুল স্বীকার করে সত্যের আলোয় আলোকিত হতে আজ সত্যের মঞ্চে বসবেন লিটন। 4 ভাই আর 2 বোনের মধ্যে তৃতীয় হচ্ছে লিটন। ছোটবেলা থেকেই লেখাপড়ার চেয়ে বাউল গানের সুরই তাকে বেশি টানত। বাউল গানের সুরেই তিনি জীবনের স্বাদ খুঁজে পান। বেশ লজ্জামাখা কণ্ঠেই তিনি জানালেন এই গানের টানেই কিছুটা বাউন্ডুলে স্বভাবের হয়ে গিয়েছিলেন তিনি। আগাগোড়া গান পাগল এই মানুষটি খুবই সাহায্য পরায়ণ। যখন যেভাবে পারেন মানুষকে সাহায্য করেন। একবার খুব কাছের এক মানুষ অসুস্থ হওয়ার পর শুধুমাত্র তার সেবা করার জন্যই নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। আর্থিকভাবে হোক বা শ্রম দিয়েই হোক নিজের সাধ্যমতো মানুষকে সাহায্য করেন। কিছুদিন আগেও নিজের টাকায় একজন মানুষকে একটি ছোটখাটো দোকান দিয়ে সাহায্য করেছেন। মাকে খুবই ভালোবাসেন লিটন, আর তার রক্তে মিশে আছে গানের সুর। গান পাগল এই মানুষটির জীবনের বাকি ইতিহাস জানতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে। যাহা বলিব সত্য বলিব। অনেক অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য লিটন সম্পর্কে, যে লিটনকে আজকে আমরা এখানে পুরো অনুষ্ঠান জুড়ে আবিষ্কার করব। তার মধ্যেও যে ভালো লাগা মন্দ লাগা বিভিন্ন বিষয় লুকায়িত আছে সেটা আমরা আর যে সুমনের কাছ থেকে প্রথমেই জেনে নিলাম। সুতরাং আমরা যেন মাথায় রাখি যে পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। কারণটা হচ্ছে পাপ যিনি করেন তার হাত দিয়ে এমন কোনো ভালো কাজ এবং এমন কিছু হবার সম্ভাবনা থাকে যেটা পুরো সমাজকে, পুরো দেশকে, পরিবারকে পাল্টে দিতে পারে। শুধুমাত্র তাকে সেইভাবে তৈরি করতে হবে। প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস করি যাহা বলিব সত্য বলিব সমাজের লাখ লাখ মানুষের চোখকে খুলে দিয়েছে। অনুষ্ঠানের শুরুতেই আপনাকে জানিয়ে নিচ্ছি আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে থাকছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। চলুন প্রথমে আমরা তার সঙ্গে একটু ফোনে কথা বলে নিই। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকবেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই, এবং শেষে গিয়ে আপনি আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। জি ইনশাআল্লাহ, আমি থাকবো। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে প্রিয় শ্রোতা, আমরা একটু লিটনের সঙ্গে কথা বলতে চাই। লিটন, আপনি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এসেছেন, সেজন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ। আমি যে প্রশ্নটি সবাইকে করি সে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। যাহা বলিব সত্য বলিব বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, যেখানে এসে মানুষ তাদের জীবনের অপরাধগুলো স্বীকার করে। এইরকম একটি চ্যালেঞ্জিং শোতে আপনি কেন আসলেন? আমি এসেছি আমার জীবনের অপ্রিয় সত্যগুলো বলার জন্য। আর সবচেয়ে বড় মূল বিষয়টা হচ্ছে আমার বিবেক আমাকে কুড়ে করে খাচ্ছিল। আমি আমার ভুলগুলো, অপরাধগুলো বলতে চাই। আমরা আপনাকে সুযোগ দিতে চাই লিটন, এবং আপনি কি এই ওয়াদাটুকু করতে পারবেন আজকে যাহা বলিব সত্য বলিবতে আপনার জীবনের যে ভুল এবং অপরাধগুলো আছে সেগুলো বলে যাবার পরে আপনি আর সেই ভুল পথে কখনো পা বাড়াবেন না? না, সেই ভুল পথে আর পা বাড়াবো না, সেটা আমি এখান থেকে প্রমিস করে যাব। ওকে প্রিয় শ্রোতা, আজকে তিনি প্রমিস করে যাবেন, এবং সেই ভুলের শুরুটা কিভাবে হয়েছিল, ভুলটা কি ছিল এবং ভুলের পরিণতি কি ছিল, ডিটেল আমরা তার কাছ থেকে জানবো। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব। আমি অনুষ্ঠান শুরু করার আগে আমি শ্রোতাদের উদ্দেশ্যে একটা গান শোনাতে চাই সবাইকে। আপনি গান গান? হ্যাঁ, আমি গানের সাথে জড়িত। কতদিন যাবত আপনি গানের সঙ্গে জড়িত? আমি গানের সাথে জড়িত 8 বছর হবে। 8 বছর যাবত আপনি গান করেন? জি। আপনি স্টেজে পারফর্ম করেছেন কখনো? হ্যাঁ, স্টেজ পারফর্ম করে আমার বর্তমান যেটা আমার ইনকাম সোর্স সেটা হচ্ছে স্টেজ পারফর্ম। স্টেজ পারফর্ম করে আপনার ইনকাম সোর্স, মানে আপনি পেশাদার একজন শিল্পী? জি, বলতে পারেন ছোটখাটো। আপনি প্রথমে একটা গান করতে চাচ্ছেন কেন? অনেক শ্রোতারা হয়তো আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি চাই যে আমার গানটা তাদের মনের ভিতর থাকে। গানটাকে যেন কখনো ঘৃণা না। এই জন্য অনুষ্ঠানের শুরুতেই আপনি একটা গান করতে চাচ্ছেন? জি। কোনটা করবেন? আমি একটা ফোক গান করতে চাচ্ছি এখন। জি প্লিজ। 2 চাকায় করেছে খাড়া
জায়গায় জায়গায় স্কোপ মারা, আবার 72,000 স্কোপ দিয়ে এই সাইকেল গড়া, আহা, 2 চাকায় করেছে খাড়া, জায়গায় জায়গায় স্কোপ মারা, আবার 72,000 স্কোপ দিয়ে এই সাইকেল গড়া। চিন্তা করে দেখ না তোরা, চিন্তা করে দেখ না তোরা, 206টা হয় এক্সেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। অদ্ভুত সুন্দর গান আপনি, এবং আমার তো মনটা ভরে গিয়েছে। আমার পছন্দের অন্যতম একটা গান হচ্ছে হাওয়ার উপর চলে গাড়ি। প্রিয় শ্রোতা, এই পছন্দের জায়গা থেকে আজকে আমাদেরকে অপছন্দের জায়গাগুলোতে যেতে হবে। আমার মনে হয় মনটাকে আমরা অনেক নরম করে নিয়েছি। আমরা শুরু করতে চাই লিটনের জীবনের অপ্রিয় সত্যের সেই অনবদ্য কাহিনী। চলুন শুরু করা যাক। আমি আমার ছোটকাল থেকে শুরু করতে চাই। আমরা ফ্যামিলিতে 4 ভাই 2 বোন। ওকে। আমার বাবা জারি সারি গান করতো, আমার বাবা গানের সাথে জড়িত। তো এখন সেই হিসাবে আসলে হয়তো বা উপরওয়ালা আমার ভেতরে মানে একটা সঙ্গীতের প্রতি একটা টান দিয়েছে। আমি যখন কথা বলতে শিখি তখনই আমি আমার বাবার মুখে গানগুলো শুনতাম। তো আমার বয়স যখন 7-8, তখন আমার বাবার স্বপ্ন ছিল যেন আমি আরবি লেখাপড়া করি, আমাকে কোরআনে হাফেজ করার। আচ্ছা আচ্ছা। মাদ্রাসাতে লেখাপড়া করতে দিচ্ছে। ছোট থেকে আমি একটু খুব চঞ্চল ছিলাম, তো আমি মাদ্রাসাতে থাকতাম। তখন ছিল শীতের দিন, রাতে 3টার সময় হুজুরে সবাইকে তুলে দিত। আচ্ছা। তুলে দেওয়ার সামনে একটা পুকুর ছিল, সেই পুকুরে অজু করা, তারপরে কিছুক্ষণ করে ফজরের নামাজ পড়তো। তা আমি যখন পুকুর ঘাটে বসতাম তখন পানি ধরতে গেলে মানে আমার এতই ঠান্ডা লাগতো, তো সেটার জন্য খুবই খারাপ লাগতো যে না, এইভাবে আমাকে রাতে তুলে দে, আমি ঘুমাবো, রাতে আমি এখানে থাকবো না। তখন সেই মাদ্রাসা থেকে আমি চলে আসছিলাম। বাবা মা বললো যে ঠিক আছে, হয়তো বা সে আরবি লাইনে লেখাপড়া করতে চাচ্ছে না, তাকে বাংলা লাইনে দেওয়া হোক। ওকে। তখন আমাকে প্রাথমিক স্কুলে দিল। তখন আমার বয়স হবে 9 বছর। তখন আমি ক্লাস 1-এ। তো ক্লাস 1-এ থাকার সত্ত্বে একটা মেয়ের সাথে মানে মেয়েকে ভালো লাগতো আর কি এমনিতে। ক্লাস 1-এ থাকা অবস্থায়? হ্যাঁ, 1-এ থাকা অবস্থায় ভালো লাগতো, কিন্তু লাভিং অ্যাফেয়ার মানে সেটা ওই সময় কিছু বুঝতে, এক্স্যাক্টলি এক ধরনের ভালো লাগা গ্রুপ। হ্যাঁ, ভালো লাগাটা। তা আমি ঠিকভাবে নিয়মিত স্কুলে যেতাম না, কিন্তু তারপর স্যারেরা আমাকে খুব ভালোবাসতো। প্রত্যেক বৃহস্পতিবারেই গান হতো স্কুলে, তো সেখানে গান করতাম। বা দেখা গেছে যে আমাদের গ্রামে আগে এই যাত্রাপালা, নাটক এগুলো বেশি হইতো, তখন আমি যত দূরেই হোক ওগুলো আমি দেখতে যেতাম। তো সেটার জন্য আমার বাবা কিছু বলতো না, এই জন্য কারণ আমার বাবা সঙ্গীতের সাথে জড়িত, কিন্তু মা অনেক বকা দিত। তার পরবর্তীতে ক্লাস 2 থেকে 3-তে উঠবো, 3-র বই পাইছি, মানে পরবর্তীতে আমার লেখাপড়া করতে ভালো লাগলো না, স্কুলে যাই না। তো সেটার জন্য বাবা মা অনেক রকম চেষ্টাই করছে। চেষ্টা মানে কি? মারধর করতো? মারধর বলতে আগে ভালোভাবে বুঝাইতো, কিন্তু মানে আমার বাবা খুব কড়া মেজাজি ছিল, কিন্তু আমাকে কখনো মানে ওই ধরনের মারে নাই। ঠিক আছে, মানে সবসময় বকাবকি করতো আর কি। ক্লাস 3 দিয়ে আপনি পড়াশোনা বাদ দিয়ে দিলেন? হ্যাঁ, ক্লাস 3-তে আমি স্টপ গেছে। ফ্যামিলি থেকে আমাকে প্রেসার দিল যে ঠিক আছে, যদি লেখাপড়া না করো তাহলে তোমাকে, আমার বাবা আবার পাশাপাশি ওই কাঠমিস্ত্রি ছিল, কাঠমিস্ত্রি কাজ করতো। ওকে। তার পরবর্তীতে আমাকে প্রেসার দিল যে ঠিক আছে, তুমি যদি স্কুলে না যাও, লেখাপড়া না করো, তাহলে তোমাকে আমার সাথে কাজ করতে হবে। আমি সেটাতেও রাজি, কিন্তু লেখাপড়া করবো না, মানে আমার জেদ। স্কুলে কি কেউ আপনার সঙ্গে খারাপ কোনো আচরণ করেছিল? না, স্কুলে খারাপ আচরণ করে না। পড়াশোনা ছেড়ে দেওয়ার পেছনে কারণটা কি? পড়াশোনা ছেড়ে দেওয়ার পেছনে আসলে আমার ভালো লাগতো না। পড়াশোনাই ভালো লাগতো? পড়াশোনাই ভালো লাগতো না, মানে নিয়ে যে স্কুলে যাব সেটাই ভালো লাগে না। ওই সময়টাতে কি ভালো লাগতো? ওই সময়টাতে আমার ঘুরতে ভালো লাগতো, গান করতে ভালো লাগতো, এমনিতে কোথাও গান শুনতে ভালো লাগতো, কোথাও গান চলতেছে, এগুলো দেখতে ভালো লাগতো, ট্যাপ রেকর্ডারে গান চলতেছে। ওকে। তারপর বেশ কিছুদিন কাজ করলাম, মানে ওইভাবে তো আমি তো আর কাজ করতে পারি না, ঠিক আছে, আমি তো ছোট। এরপরে করলাম যে না, মানে বাবা মার প্রতি তখন আমার একটা রাগ চলে আসলো, আমাকে স্বাধীনতা দিবে না কেন? স্বাধীনতা বলতে এইটাই যে আমি স্কুলে যাবো না, লেখাপড়া কিছুই করবো না, আমি শুধু ঘুরবো, খাবো দাবো, এটাই এই ধরনের। তার পরবর্তীতে আমার আব্বার আপন মামা ছিল একটা চট্টগ্রামে, তো তখন আমি দাদার ডাকি আর কি, আমি ওইখানে চলে গেলাম। পরে চট্টগ্রামে দাদার কাছে থাকলাম, বেশ কিছুদিন থাকার পরে দেখি যে না, ওইখানে আমার মন বসে না, আবার বাড়ির জন্য মন কাঁদে। এর পরবর্তীতে আবার বাড়িতে চলে আসছি। মানে এক ধরনের বাউন্ডুলে স্বভাব আপনার মধ্যে ছোটবেলা থেকেই ছিল? জি। আচ্ছা। এরপরে সেই মেয়েটাকে আমি এমনিতে মানে
ভালো লাগতো যে ওকে আমি দেখতাম শুধু, কিন্তু ভালোবাসা বলার কোনো রিলেশন নেই। আচ্ছা, এই যে মেয়েটার কথা আপনি বলছেন, মেয়েটার নামটা কি ছিল? মেয়েটার নাম ছিল লতা। লতা। আচ্ছা, এই লতা কি আপনার পারিবারিক সম্পর্কের কেউ একজন ছিল? না, পারিবারিক সম্পর্ক না, আমার একই গ্রামে, শুধু খালি পাড়াটা আলাদা। লতার সাথে আপনার বয়সের পার্থক্য কিরকম ছিল? না একই বয়সের? সেম বয়সে ছিলাম। খুব সুন্দর ছিল, তাকে এমনিতে ভালো লাগতো আর কি, খুব সুন্দর ছিল। তখন তার বিয়ে হয়ে যায়। কোন ক্লাসে থাকা অবস্থায়? ক্লাস তখন ওই 4 উঠছে। ক্লাস 4 থাকা অবস্থায় বিয়ে হয়ে গেল 9 বছর বয়সে? না, 9 বছর না, তখন তার বয়স 13 বছরের মতো হবে। একটা বাচ্চা যদি 5 বছরে স্কুলে যায় বা 6 বছরে স্কুলে যায়, তাহলে ক্লাস 4 পড়া অবস্থায় তার বয়স 10 বছর হওয়ার কথা। গ্রামে আসলে এমনিতে বড় হয়ে স্কুলে, যার বিশেষ করে এখনো আমাদের এখানে এখন পর্যন্ত ক্লাস 5 এর মেয়ে বিয়ে হয়ে যায় এখন পর্যন্ত। এখন যে সভ্যতার যুগ, তারপর ওই অবস্থা। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে শেরপুর জেলাতে। ওকে প্রিয় শ্রোতা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা বাল্যবিবাহ রোধের জন্য যে প্রক্রিয়া নিয়েছি, সেখানে কিন্তু আমরা দেখি যে অনেক বড় সাফল্য কিন্তু আমাদের বিগত বেশ কয়েক সরকারের রয়েছে, বর্তমান সরকারেরও রয়েছে আমরা বলতে পারি। তবুও আমরা বলতে পারি যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে ক্লাস 4 পড়া 5 পড়া মেয়েদের বিয়ে ঠেকানোর জন্য কিন্তু আমাদের অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে কিন্তু কাজ করা উচিত। তার পরবর্তীতে সেই মেয়েটার বিয়ে হয়ে গেলে তখন সেই মেয়েটা আর স্কুলে আসা যাওয়া করে না। তা আমার তখন মানে করলাম আর কি, ঠিক আছে আমি আর বাড়িতে থাকবো না। কিন্তু সেই মেয়েটাকে আমি তখন পর্যন্ত ভালোবাসা বুঝি না, কিন্তু তখন পর্যন্ত আর মেয়েটাকে দেখি না, আর মনটাই এমনিতে খারাপ হয়ে গেছে। তার পরবর্তীতে আবার চট্টগ্রামে চলে গেছি। তখন আমার দাদা একটা কাপড়ের দোকানে আমাকে অ্যাকাউন্টিং হিসাবে, মানে হিসাব নিকাশটা রাখার জন্য দিচ্ছে। তো সেখানে থাকার পর ওইখানে বেশ কয়েকজনের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে, ছেলেদের সাথে। তার ভিতরে একজন নাম হচ্ছে মাসুম, তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, সে চট্টগ্রামে থাকতো সপরিবারে। তো তার সাথে আমার একটা খুব ক্লোজ বন্ধুত্ব হয়ে যায়। আমি তার বাসায় আসা যাওয়া করি। এর মাঝে আমার ফুফাতো ভাই সে বিয়ে করে, তার একটা মামাতো শালী আছে, সে বিয়েতে আসে। তখন আমি তার প্রতি একটা ফিল করি যে তাকে খুব ভালো লাগছে। ভালো লাগলে কথার প্রসঙ্গে সে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে বিয়ান সাহেব, সে আমাদের এখানে অনেকবার আসা যাওয়া করছে। পরে আমি তাকে বলেই ফেলি যে ঠিক আছে, আমি তার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। ভালোবাসার সম্পর্কটা হয়ে যায় আপনার জীবনের বলা যেতে পারে প্রথম সম্পর্ক? জি, আমার জীবনের প্রথম সম্পর্ক। সেও কি এটাতে রাজি ছিল? হ্যাঁ, সেও রাজি এবং আমিও রাজি। সুসম্পর্ক গড়ে উঠলে আমি আবার চট্টগ্রামে চলে যাই। আমার এই ঘটনাটা আবার আমার ভাবি জানতো, ফুফাতো ভাইয়ের বউ যেটা। আমি যখন বাড়িতে যাব তার বেশ কিছুদিন আগে তো আমার আম্মার সাথে যোগাযোগ হয় যে আমি অমুক ডেটে বাড়িতে যাচ্ছি, এই ধরনের যোগাযোগ হয়। তখন আবার ওই ভাবি শুনে আবার ওর ওই যে মামাতো বোনের কাছে খবর পাঠায়, ওই ওর মামাতো বোন আসে। এইভাবে থাকতে তার সাথে আমার খুব একটা ভালোভাবে যোগাযোগ হচ্ছে। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স হবে 15 বছর। আর আপনি যার সাথে সম্পর্কে জড়ালেন তার বয়স কত? আমার সাথে 1 বছর জুনিয়র হলো হয়তোবা। তখন আবার আমার বাড়ির প্রতি একটা টান চলে আসলো। তখন মন চাইতো যে বেশ কিছুদিন পরে বাড়িতে যাই। জি। এরপরে যখন আমি বাড়িতে আসি তখনই যোগাযোগ হয়। ওকে। ওই যখন দেখা গেছে যে আমি বেশ কিছুদিন থাকবো, ওই তো আর মেহমান বাড়িতে এসে এতদিন থাকতে পারে না, বারবার এইভাবে আসতে পারে না। তো তখন আমি ওর বাড়িতে চলে যাই। তো আমাকে ঠিকানা দিয়ে গেছিল যে একটা মাজার ছিল, যে ওখানে মাজারের সামনে তুমি যাওয়ার পরে আমি তোমাকে রিসিভ করে আমার বাড়িতে নিয়ে যাবো। তাদের বাড়ি চিনতাম না আর কি, আমাকে রিসিভ করে নিয়ে গেছে। নিয়ে গেলে এখন তার বাবা মা দেখে আমাকে চিনতেই পারছে যেটা তো অমুক জামাইয়ের এই মামাতো ভাই, তাহলে সেই হিসেবে আমাকে সম্মান করা লাগে। তো আমাকে বললো ঠিক আছে আজকে থাকো। তা আমিও থাকলাম। থাকার পর তার সাথে মোটামুটি ভালো সময় কাটাইলাম। তো তার সাথে আমি এত গভীরভাবে চলাফেরা করছি, কিন্তু কখনো তার দিকে আমি খারাপ নজরে কখনো তাকাইনি। এখানে একটু নোট করছি প্রিয় শ্রোতা, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, অ্যাডোলেসেন্স পিরিয়ড। যে সময়টা নিয়ে আমরা বারবারই আমাদের শোতে কথা বলি, সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই সময়টাতে একটা ছেলের একটা মেয়ের প্রতি ভালো লাগা এবং একটা মেয়ের প্রতি একটা ছেলের ভালো লাগা, ভাইস ভার্সা আমরা যেটাকে বলি, বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ সেটা থাকতেই পারে এবং এটা খুব স্বাভাবিকভাবেই জন্ম নেয় এবং এটা খুবই প্রিটি থাকে, খুবই সুইট থাকে এবং এটাকে নার্সার করা, এটাকে গাইড করা নিজের জায়গা থেকে যেমন জরুরি, ঠিক তেমনি ভাবে ফ্যামিলির জায়গাটা থেকে ওটার খুব সুন্দর একটা এক্সপ্লানেশনের প্রয়োজন হয়। আমরা ওর ক্ষেত্রে যেটা দেখছি সেটা বাংলাদেশের শুধু বলবো না, সারা পৃথিবীর মানুষের জন্য সেটা সত্য। বয়ঃসন্ধিকালে এই জিনিসটা চলে আসে, কিন্তু এটাকে কোনোভাবেই যেন রংলি ডিরেক্টেড না হয় সেদিকে লক্ষ্য রাখা কিন্তু ফ্যামিলি এবং সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট আছে সেটা কিন্তু খুবই 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 জরুরি। আসি আপনার কাছে, আপনি যেটা বলছিলেন সেটা সত্য, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম লাভের প্রতি আসলে এই ধরনের রেফ্লেকশনই কাজ করে। তারপর কিন্তু তার সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা একে অন্যকে ছাড়া বাঁচবো না,
মানে এই ধরনের মানে বলতাম আর কি, Feelings ঠিক টা কাজ আছে? করতো, হ্যাঁ, যে ঠিক আছে তোমাকে ছাড়া আমরা থাকা মানে অসম্ভব। যেমন আমি চট্টগ্রামে থাকি, বাবা মাকে যতটুকু মনে না করি তাকে ততটুকু মনে পড়ে যায়, সে কি করতেছে কি করতেছে। তখন আমিও মুঠোফোন ব্যবহার করতাম না, সেও করতো না, মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয় না, কিন্তু খুব মানে প্রচুর মিস করতাম। তো এরকম চলতে চলতে তার বাবা মা তার বিয়ে ঠিক করে ফেলে। তারও বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ, তখন আমি চট্টগ্রামে, তো আমার একটা বন্ধু ছিল, সে আমাকে খবর পাঠাইলো, কিন্তু তখন তো আমার বিয়ে করা সম্ভব না, ঠিক আছে, কারণ আমার বড় ভাই যে সেই বিয়ে করে না, জি। আর তখন তো আমার বিয়ের বয়স হয়নি, করার কিছু ছিল না, কিন্তু সে হয়তো রাজি না হলেও পারতো, আমি জানি না। কিন্তু পরবর্তীতে আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে শুনলাম যে তার এরকম সময় বিয়ে হয়ে গেছে। তখন আমার এত খারাপ লাগছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি ভাবলাম যে ঠিক আছে, তার সাথে আমি দেখা করব, দেখা করে মানে তার সাথে আমি বলবো যে ঠিক আছে এইভাবে কেন করলো। কিন্তু সে বিয়ে আটকানোর জন্য কিছু করছে কিনা আমি জানি না। ভাবি বলছে সে বিয়ে ঠিক করছে শুনে মানে পলাইছিল আর কি, কিন্তু পলায় সে মেয়ে মানুষ কোথায় যাবে, তার একটা নাম ছিল, তা আমি তাকে স্মৃতি বলেই ডাকতাম। এরপরে যখন বিয়ে হয়ে গেল তার, তখন আমি আবার চট্টগ্রামে চলে গেলাম, এবং কি তখন থেকে আমি মনের ভিতরে একটা জেদ কাজ করলো। আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করতে চাই। তারপর তখন থেকে আমি মনের ভিতরে একটা জেদ কাজ করলো। সে এত প্রতিজ্ঞা করার পরেও, এত সুসম্পর্ক থাকার পর, সে যেহেতু আমাকে মানে এভাবে ভুলেই গেল, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি কারোর সাথে রিয়েল রিলেশনটা করবো না। আপনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আর কোনো রিয়েল কোন ধরনের সম্পর্কে আপনি জড়াবেন না। তারপরে মেয়েদেরকে তখন আমার দেখলে খুব মানে খারাপ লাগতো। তো তারপরে আমার যে সেই বন্ধু মাসুম, তার সাথে আমার একদম বেশি ক্লোজ, সে আমাকে নানান ধরনের বুঝ দিল, ঠিক আছে মানুষের জীবনে অ্যাক্সিডেন্টলি অনেক ঘটনাই তো ঘটে, তো সেটা নিয়ে আর এত ভেঙে পড়লে কি হবে। তাদের বাসাতে আমার আসা যাওয়া হয়, মানে তার মা আমাকে খুব আদর করতো। মাসুমের বাসায় জি। অনেক সময় যে আড্ডা দিই। তার দুইটা বোন ছিল অবিবাহিত তখন বাসায়, দুইটা বোনই তার ছোট, কিন্তু মানে একদম পিঠাপিঠি। ছোট বোনটা আমাকে দেখে হাসে, মানে এই ধরনের একটা কিছু, মানে হয়তো বা তার ভালো লাগে, সে বলতে পারতেছে না জি, এই ধরনের, কিন্তু আমি সেটা তো বুঝতে পারছি। কিন্তু আমার তখন মনের মধ্যে ওই ধরনের কোনো নাই, কারণ আমি যেহেতু একটা ধাক্কা খাইছি, সেই জন্য আমি তাকে কোনো গুরুত্বই দিই না। এরপরে সেই ছোট বোনটার সাথে পরে কথাবার্তা বলতে বলতে সময় তার সাথে আমার সম্পর্ক হয়, ঠিক আছে সে আমাকে ভালোবাসে জানা, তা আমিও তাকে অ্যাকসেপ্ট করি। তো এইভাবে প্রেমের সম্পর্ক চলতে থাকলে তখন আমার ব্রেনে তখন কিন্তু খারাপ জিনিসটা ক্যাচ করতো, যে হ্যাঁ আমি আর তার সাথে ভালো রিলেশন করব না। তখন আমি তো জানতাম যে আমার বন্ধু এটা নাই, এখন এরকম টাইমে থাকার কথা না, তো তাকে খোঁজার চেষ্টা করে যাইতাম। যাওয়ার পরে দেখতাম তো বন্ধুর বোন বাসাতে আছে। তো আমার বন্ধুর মা অনেক সময় দেখা গেছে যে আমার বন্ধুর বড় আপারে বিয়ে দিছিল, বন্ধুর মা ওইখানে বেশি সময় দিত। বাসা মোটামুটি একদম সেফ, মানে ফাঁকাই থাকতো ওইভাবে। তো যে আড্ডা দিতাম, আমার বন্ধুর যে ছোট বোনের সাথে আমি যে রিলেশনটা করতাম, আবার ওই ছোট বোনের যে বড়টা বোন, সে মানে জানতো তো যে আমার সাথে মানে তার ছোট বোনের একটা ভাব হয়েছে। তো সেই জন্য আমি গেলে দেখা গেছে অনেক সময় সে বের হয়ে চলে যেত, কারণ তার তো সেই বোঝার মতোই হয়েছেই, ঠিক আছে যেহেতু আমার ছোট বোন যেহেতু তাকে পছন্দ করে, তো এখন সে যেহেতু আসছে আমি বাইরে চলে যেত, তার একটু আলাপ করবো। তো সেই হিসাবে থাকতে থাকতে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখার পারি না, তার সাথে আমার দৈহিক সম্পর্ক বেশ কয়েকদিন হয়। দৈহিক সম্পর্ক আমি বলছি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার প্রতি আমার যে মনে যে একটা টান সেটা ছিল না। আর তার সাথে যে আমার দৈহিক রিলেশন সেটা তার মা জেনে ফেলছিল পরে, কারণ যেহেতু বেশ কয়েকবার হয়েছে তখন তার মা জেনে ফেলছে। তার মা জেনে ফেলে তার মা আমাকে খুব এমনিতে ভালোবাসতো, স্নেহ করতো। তো সেই হিসেবে চিন্তা ভাবনা করছে যে ঠিক আছে মানে তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে, এই ধরনের চিন্তা ভাবনা করছে। তো তারপরে তার মা মানে আমার সাথে এই বিষয়ে সরাসরি আলাপ করছে যে দেখো যদি তুমি কিছু মানে ওইভাবে মনে না করো তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেবো, এই ধরনের প্রস্তাব দিছে। তা আমি তো তখন কিছু ওনাকে হ্যাঁ অথবা না কোনো কিছু বলি নাই, কিন্তু তখন এটা আবার আমার বন্ধুর কানে যায়। বন্ধুর কানে যখন যা, বন্ধু তখন আমার সাথে মানে খুব রাগান্বিত ভাব এই জন্যই যে তোমার সাথে আমার শুধু সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক, আর আমরা চাই যে আমাদের বন্ধুত্ব সম্পর্ক অটুট থাকুক, এখানে যেন মানে অন্য কোনো সম্পর্ক না হয়। সে কি এটা জানতো যে আপনি তার বোনের সাথে এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে গেছেন? না, তখন জানে না, কিন্তু এরপরে জানতে পারছে আর কি। এরপরে তার মায়ের মানে খুব আশা যে আমার কাছে মেয়ে বিয়ে দিবেই। আমার যে দাদাটা ছিল সেই দাদার কাছে যে উনি আলাপ করলো যে দেখেন এরকম এরকম সমস্যা, তারা তো দুজনকে ভালোবাসে, অনেক দূর আগাই ফেলছে, হ্যাঁ এখন মানে একটা কিছু করেন আপনারা। তো আমার দাদা ডাকাই নিল আমাকে, তো দাদা আমাকে বলতেছে যে কি ব্যাপার তোর নাকি এরকম এরকম সমাচার শুনলাম যে। পরে আমি বললাম যে না
আপনি অস্বীকার করেন? হ্যাঁ, সত্য করে বল। আরেকজন ছিল ওই দাদার কর্মচারী, তো ওই আবার জিনিসটা তদন্ত করে দেখলো যে জিনিস সত্য, মানে দাদা তাকে তদন্ত করার জন্য মানে হয়তো লাগিয়ে দিয়েছিল। পরে দাদা আমাকে বললো যে ঠিক আছে, এখন সত্য কথাটা বলতে আমার সামনে আমার চোখের দিকে তাকায় বল, তোর এই ঘটনা মানে সত্য কিনা। পরে আমি বললাম ঘটনা সত্য, কিন্তু আমি তাকে বিয়ে করতে পারবো না, আর বিয়ের কথা তো এখন বলতেও পারবো না। কি জন্য আপনি জানেন, আমার বড় ভাই আছে অবিবাহিত, তারপরে তার বড় বোনটাও আছে অবিবাহিত। দাদা বললো আচ্ছা ঠিক আছে, আমি ওইটা বইলা ওদেরকে থামাই রাখি, কিন্তু তুই ওই বাসাতে আর আসা যাওয়া করিস না। ওই বাসাতে আমার আর তেমন একটা আসা যাওয়া মানে আস্তে আস্তে কমাই দিতেছি। আমার বন্ধু ওইটা বলতেছে যে কি ব্যাপার, তুমি এইভাবে আসা যাওয়া কমাই দিতেছ। আর তখন টের পাইছে মানুষজনে বলা বলি করে ফেলছে যে এইভাবেই হয়েছে। তো তখন সে আমার বন্ধু আমাকে ডেকে নিয়ে বললো, দেখো আমি তোমাকে তো খুবই ভালোবাসি, এবং তোমার সাথে আমার যে রিলেশনটা, তুমি চট্টগ্রাম যখন ফার্স্ট আসছো তখন থেকে তোমার সাথে আমার এই সম্পর্কটা। তো যাই হোক, আমি জানি না মানুষে কি বলতেছে না বলতেছে, তারপর আমি তোমার সাথে আমার এই বন্ধুত্বের সম্পর্ক থাকবে। তো তার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক রয়ে গেল। ওদের বাসাতে আমার তেমন একটা আসা যাওয়া হয় না। আর তখন আবার আমি বাড়ির প্রতি তেমন একটা টান ফিল করি না, আমার গ্রামের বাড়িতে আর কি। এরপরে চট্টগ্রামের একজন শিল্পীর সাথে আমার মানে পরিচয় হয়। পরে একদিন বসার পরে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, কোন কোন গান লেখছেন দেখি। পরে আমি গানগুলো দেখাইলাম, দেখার পরে বললো আপনি সুর করছেন? আমি বললাম হ্যাঁ সুর করছি। পরে শোনার পরে বললো আচ্ছা ঠিক আছে, নামে একজন গীতিকার সুরকার, তো তার এখানে আমাকে একদিন নিয়ে যাওয়ার পরে উনি আমাকে একটা আশ্বাস দিল, ঠিক আছে আপনি অ্যালবামে কাজ করেন, আপনার কিছু হবে আর কি, মানে কিছু খরচা হবে আর কি, মানে নিজের কিছু ক্যাশ দিতে, মানে নিজের টাকা দিয়ে আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনি যদি নিজে গীতিকার নিজে সুরকার থাকতে চান তাহলে আপনাকে নিজে কিছু ক্যাশ বহন করতে হবে। তো তখন আমার ওইভাবে ক্যাশ ছিল না, বাড়িতে আমি ওইভাবে বলতে পারবো না তখন। এর মাঝে মোটামুটি বেশ কিছুদিন চলে, তার সাথে ভালো সম্পর্ক। তো আমার গানগুলো নিয়ে উনি কাজ করার কথা ছিল, কাজ করে নাই আর কি কোনো কারণবশত। তো তখন থেকে বেশ কিছু জনের সাথে আমার ওই সঙ্গীত শিল্পীদের সাথে পরিচিতি হওয়ার পরে তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এখন আমার লাইফে আমার সঙ্গীতের প্রতি আমি যোগ দিই। এর আগে আপনি কারো কাছ থেকে শিখেছেন সঙ্গীত? বাবা তো জারি গান করতেন, সারি গান করতেন। না, কারো কাছ থেকে গান শিখি নাই। মানে শেখার আগে আপনি অ্যালবাম করার চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, পরে সেটা আর করা হয় নাই। এরপরে আমার বড় ভাই বিয়ে করলো, তখন আমি বাড়িতে গেছি। মাঝখানে অনেক গেছে, আমার বাড়িতে যাওয়া হয়নি। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে বেশ কিছুদিন থাকছি, থেকে আবার চলে আসছি। তা আমি যখন বাড়িতে ছিলাম তখন আবার যে আমার যে বন্ধুটার কথা বলছিলাম, যার বোনের সাথে আমার ফিজিক্যালি রিলেশনটা হয়েছে, ওই বন্ধুর পাশের বাসাতেই মানে একটা মহিলা থাকতো আর কি। ওই মহিলার একটা বোন আসছিল, তো সেই বোনটার আমার সেই বন্ধু মানে খুব পছন্দ করছে না হচ্ছে। পছন্দ করার পরে মানে সেই বন্ধু প্রস্তাব দিয়েছে, তাকে মানে স্যান্ডেল দেখাইছে। আপনার বন্ধু প্রস্তাব দেখানোর পরে তাকে স্যান্ডেল দেখিয়েছে? তাকে স্যান্ডেল দেখাইছে। পরে আমার বন্ধু এটা মানে খুবই অপমান বোধ করছে আর কি। তা আমাকে পরে ফোন করে বলতেছে বাড়িতে এদিকে একটা ঘটনা ঘটে গেছে এই ধরনের, তুমি তাড়াতাড়ি আসো, এটার একটা ব্যবস্থা করতে হবে। যখন আবার বাড়ি থেকে আসলাম চট্টগ্রামে, ওই বন্ধুর সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে আমাকে সেই মেয়ের নাম্বার কালেক্ট করে দিল। নাম্বার কালেক্ট করে দিয়ে বললো ঠিক আছে, তুমি অপরিচিত হিসাবে তার সাথে কথা বললে তুমি তার সাথে একটা সম্পর্ক করো, দেখো পারো কিনা। আশা করি তুমি পারবা। এরপর ওই মেয়ের সাথে আমি অপরিচিত হিসাবে একটা ফোন ব্যাক্সের দোকান থেকে আমি কথা বললাম। বলার পরে দেখি যে প্রথম অবস্থায় মানে একটু মানে আপনি কে, রং নাম্বার করছেন, আপনি কাকে চাচ্ছেন, হ্যান তেন অনেক কিছু। কিন্তু আমি তার নাম যেহেতু বলছি তাহলে তো সে বুঝতে পারছে যে না, তাহলে তো রং নাম্বার না। তাই বললাম ঠিক আছে, আমি আপনাকে দেখছি, কিন্তু দেখার পরে আমি আপনাকে আসলে মানে খুব ভালো লাগছে, হয়তো বা সামনে বলতে সাহস পাই নাই, আমি আপনার সাথে সম্পর্ক করতে যাচ্ছি। এগুলো মিথ্যা কথা বললেন তাকে? হ্যাঁ, সেই মেয়েটাকে দেখিনি আমি। তো পরবর্তীতে তার একটা মানে আকর্ষণ রয়ে গেল, আমাকে দেখছে আমি দেখি নাই। হ্যাঁ, সে কে? তখন সে বললো ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করতে চাই। তাই বললাম ঠিক আছে, আমিও সেটাই চাই। পরে আমাকে বলতেছে যে আপনি এক কাজ করেন, চট্টগ্রাম কলেজের সামনে আসেন। তখন মানে সন্ধ্যার পরে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো সে আমাকে বলতেছে আপনি কি পরনে থাকবেন? তাই আমি বললাম আমি জিন্স প্যান্ট পরনে থাকবো, আর একটা খয়েরি কালারের স্টেপের ভিতর শার্ট থাকবে, আর ব্ল্যাক জুতা থাকবে। পরে সে আসলো ওই দিকে, আবার যেখানে আমি তাকে থামতে বলছি এখানে কখনো মেয়েরা থামবে না সন্ধ্যার পরে। তো যখন দাঁড়াইছে আমার বন্ধু এটা সাথে ছিল, সে দেখাই দিচ্ছে দূর থেকে ওই যে ওইটাই। পরে আমি গেছি, যাওয়ার পরে আমি পরে বললাম আপনি আমার কাছে আসছেন। পরে বললাম আপনি আমাকে দেখছেন, কিন্তু আমি তো আপনাকে কোথাও দেখছি বলে মনে হয় না। আমরা যাই হোক, পরে ওই দিক দিয়ে ঘুরে ফিরে মোটামুটি অনেকক্ষণ আলাপ করে মানে চা নাস্তা করলাম। তার সাথে পরে একটা আমার সম্পর্ক হয়ে গেল, ভালো সম্পর্ক। পরে এভাবে 5-6 দিন চলার পরে সে আমাকে একদিন বাসাতে দাওয়াত করলো, তুমি আজকে এদিকে আইসো।
তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে তার বাসাতে গেছি, তার বাসাতে আবার তার বাবা মা সবাই নাকি ঢাকা আসছিল, তো তখন বাসাটা একদম ফ্রি ছিল। আমি তো চলে আসবো, তা আমি তো বেশিক্ষণ বসবো না, তা আমি চলে আসতে চাইছি। পরে বলছি ঠিক আছে বসো, মানে আজকে আলাপ সালাপ করি, তারপরে আমি তোমার বিষয়ে বাবা মাকে বলছি, তো বাবা মা তোমার সাথে আইসা কথা বলবে। ঠিক আছে। পরে এভাবে করতে করতে সেটা আবার আবাসিক এলাকা ছিল, তো দারোয়ানি গেট বন্ধ করে ফেলছে, বন্ধ করে ফেলো। তো আমার মনের ভিতরেও একটা মানে কুচিন্তা রয়ে গেল যে না, যেহেতু সুযোগ আছে আমি এখানে একটা সুযোগের সদ্ব্যবহার করে দিই। তখন তার বাসাতে আমি ছিলাম রাতে, থাকার পরে যখন আমি তার সাথে দৈহিক সম্পর্ক করতে যাই, সে তখন বলছিল যে ঠিক আছে তুমি প্রতিজ্ঞা করো, তুমি আমাকে নিয়ে সংসার করবা বা আমাকে বিয়ে করবা। তাই আমি বলছি হ্যাঁ, আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করতেছি, আমি তোমাকে নিয়ে সংসার করবো, তোমার সাথে আমি সারা জীবন কাটাবো। এটা কি মন থেকে আপনি বলেছিলেন? না, এটা মন থেকে বলি না, কিন্তু এখন যদি না বলি তাহলে তো সে এই কাজ করবে না, কিন্তু সে তো ভাবছে মন থেকেই বলছে। তো তার সাথে আমার হয়েছে, তো সেটা আমার আবার ওই সে বন্ধু টের পাইছে কালকে রাতে যে ওইখানে গেছে ওর বাসাতে, সে তো আর আসে নাই, সে কোথায়? তা আমি যেখান থেকে সেখান যা খোঁজ নিছে, আমি নাই। একটা বিষয় কি আপনি বুঝতে পারছেন যে বন্ধুটা আপনি প্রথম জীবনে কষ্ট পেলেন, সেই বন্ধুটা আপনাকে এসে কাউন্সিলিং করলো, আপনার মনে সাহস দিল, আপনাকে বললো কিছু হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে, সেই বন্ধুর ঘরের মধ্যে ঢুকে আপনি তার বোনের সাথে অনৈতিক কাজটা করলেন। এবং সেই বন্ধু যে বন্ধুটা একটা মেয়েকে লাভ করলো, ভালোবাসলো, সেই বন্ধু মনের মানুষ, তার সাথে গিয়ে আপনি অনৈতিক কাজটা করলেন। এখানে বন্ধুর মনের মানুষ ঠিক আছে, কিন্তু সেই মেয়েটা তো বন্ধুকে ভালোবাসে না। আর আমি যখন তার কাছ থেকে যখন আমি নাম্বারটা নিই, তখন আমি বলছিলাম যে এখানে তার সাথে আমি দেখা করবো বা কিছু হইতেই পারে, তো তুমি সেটা নিয়ে কিন্তু আমার মন খারাপ করবো না। না, আমি তোমার মন খারাপ করবো না, তুমি যেটাই করো, কিন্তু তুমি যে করবা সেটা মানে জাস্ট একটা প্রমাণ দিবা আমাকে। সারা রাত থাকার পরের দিন আইসা আমি মানে বললো যে কি ব্যাপার, সারা রাত কোথায় ছিল, তোমাকে ওইখানে গেলাম পাইলাম না। এরপরে বললো দেখো তুমি ওর সাথে আজকে এই সম্পর্ক ক্লোজ করে দিবা, বন্ধ করে দিবা, তার সাথে তুমি এক কাজ করো, তাকে পার্কে আসতে বলো। আমি তাকে আবার ফোন দিলাম। আচ্ছা, বন্ধু কেন আপনাকে নাম্বারটা দিয়েছিল বলুন তো? মানে আপনার ভিতরে এমন কি কারিশমা ছিল? কারণ সে যদি আবার কোন রং নাম্বার থেকে তার সাথে মানে এই সম্পর্কটা করতে চাইতো বা দেখা করতে চাইতো, দেখা হলে তো সে দেখে পেতো যে আমাকে এই ছেলেটাই যে প্রস্তাব দিছিল। ওকে, তারপর এর পরবর্তীতে বললো যে ঠিক আছে তাকে ফোন দাও, ফোন দিয়ে তাকে ওই পার্কে নিয়ে আসো। পরে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ঠিক আছে তুমি আমার সাথে পার্কে দেখা করো। পরে আমি সেই বন্ধুর কাছে আবার প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে ঠিক আছে আমি তোমাকে তার সাথে কোনো কিছু হলে তোমাকে আমি বলে দেবো। ওকে। পরে পার্কের সামনে এসে আমি দাঁড়াইলাম, সে রিক্সা নিয়ে চলে আসলো, আয়সা বলতেছি কি ব্যাপার, তুমি কি বলবা বলো। পরে আমি বললাম দেখো তোমার সাথে আমার যা হয়েছে সেটা তো আমি জিদের বসে করছি। জিদের বসে বলতে কি আমার জিদ না, তোমার সাথে আমার কোনোই না। সে বন্ধুটা আবার আমার সাথে আসছে। ওকে। আয়সা বলছে মানে তাকে একটা খারাপ গালি দিয়ে বলছে ঠিক আছে যে তুই তো রাস্তার ওইটা, একটা খারাপ গালি, মেয়েটাকে গালি দিয়েছে। হ্যাঁ, যে নয়তো আমি তোকে বললাম তুই করলি না, তুই তার সাথে এই বেশ কয়েকদিন মানে 6-7 দিনের সম্পর্কে তুই তার সাথে এরকম সম্পর্ক করে ফেলি। তখন মেয়েটা খুব অপমান বোধ করছে এবং সে কান্না করে চলে গেছে, কান্না করে চলে যায়, তার হাত টাত কাটছে। আমার বন্ধুর পাশে যে তার আপা আবার এই খবরগুলো পরবর্তীতে জানতে পারছে। পরে হাত টাত কাটছে। পরে সে আমাকে একটা অভিশাপ দিয়ে গেল শুধু খালি যাওয়ার সময়, যে আমি জীবনে যদি কখনো সৃষ্টিকর্তার কাছে কোনো ভালো কাজ করে থাকি, সেই ভালো কাজটুকুর বিনিময়ে চাবো, তুমি সারা জীবন কোনো সুখ পাবা না, শান্তি পাবা না। তার অভিশাপটা শোনার পরে আমার মনের ভিতর যেমন একটা কোন একটা এই কাজ করছে যে না, তার কাছ থেকে ক্ষমা নেই। পরে আমি বললাম দেখো আমি তো ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করে দাও। তার সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলাম, সে আমার ভয়েস শুনলে কেটে দেয়, আমি অন্য একটা নাম্বার থেকে দিয়ে আমার ভয়েস শুনলে কেটে দেয়। তো বেশ কিছুদিন চলার পরে এইভাবে আরো বেশ কয়েকটা মেয়ের সাথে আমি করি। কতজন দৈহিক সম্পর্ক হয়? প্রায় 12-13 জনের মতো। প্রায় 12-13 জনের মতো? এই 12-13 জনের সাথে আপনার এই ধরনের অনৈতিক সম্পর্ক, এবং এটা কত বছর বয়সের মতো? তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স হচ্ছে 18 বছর বয়সী আপনি এতগুলো মানুষের সাথে জড়িয়ে গেছেন। এবং আপনি কি এটা বুঝতেন যে এটা এক ধরনের বিকৃত মানসিক চিন্তা ভাবনা থেকে আসছে বা কোনো কিছু? আপনাকে কেউ কখনো গাইড করেছে ব্যাপারে যে এটা আপনি খারাপ কাজ করছেন? তো অনেকে বলছে, যারা বিশেষ আমার ঘনিষ্ঠজন আছে, যেমন আমার সেই দাদাটা বলতো যে ঠিক আছে এটা কোনো জীবন না। আমি আরেকটু কয়েকটা কোশ্চেন করতে চাই আপনাকে। একটা হলো যে এই যে অনৈতিক সম্পর্কগুলো আপনি করতেন, প্রত্যেকটাতে তো আপনি ভুলিয়ে ভালিয়ে এক ধরনের ট্র্যাপে ফেলে এই কাজগুলো করতেন। মোস্ট কমনলি আপনি কিভাবে তাদেরকে ভোলাতেন? আমি এটাও বুঝতাম না যে কেন ভুলে। এখন পর্যন্ত যাদের সাথে আমি ফোনে কথা বলি, দেখা গেছে আমি জানি না। আমি আপনাকে এইটুকু মানে গ্যারান্টেড দিতে পারবো যেটা, যে আপনি যে কোনো একটা মেয়ের নাম্বার আমাকে দিবেন, আপনি যদি বলে না দেন যে ঠিক আছে আমি ওকে নাম্বার দিছি, সে তোমাকে ফোন দিতে পারে, এটা যদি বলে না দেন, আপনি আমাকে রং নাম্বারই দেন, আমি তুমি শুধু তোমাকে ছুঁয়ে কথা দাও চিরদিন থাকবে আমার, এই বিশ্বাস আমি তোমাকে দিলাম,
আমিও চিরদিন থাকব তোমার, তুমি শুধু তোমাকে ছুঁয়ে কথা দাও চিরদিন থাকবে আমার। আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে এবং সত্যের আসনে এমন একজন বসে আছে যার নাম লিটন। তার গান নিয়ে অনেক দিনের ওঠা বসা। সে পেশাদারী একজন শিল্পী, সে গান গায় এবং গান গীত সে পয়সা রোজগার করে জীবিকা নির্বাহ করে। এই মানুষটি আজকে নিজের জীবনের উপলব্ধির জায়গা থেকে, বিবেক বোধের তাড়না বোধ থেকে সে আজকে এখানে এসছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবার জন্য। আমরা বিশ্বাস করি যে পারফর্মিং আর্ট এটা একটা অনেক বড় শক্তি, কিন্তু এই শক্তিটাকে যারা খারাপ কাজে ব্যবহার করেন তাদের চৈতন্যের জায়গাতেও আমরা ছোট্ট করে হলে একটু টোকা মারতে চাই, একটু আঘাত দিয়ে বলতে চাই যে কাজটি আপনি করছেন সেটা সৃষ্টিকর্তার দেয়া একটা অসম্ভব সুন্দর প্রতিভার অপব্যবহার। আমরা লিটন আপনার কাছে ফিরি। আপনি যেখানটাতে ছিলেন, যে আপনি বললেন যে প্রায় 12 থেকে 14 জন মানুষের সাথে আপনি ভাবে আপনার ছলনা করে হোক, যেভাবে হোক আপনি এই ধরনের কাজ করেছেন, আপনার জিঘাংসার জায়গা থেকে একটা মেয়ে আপনার সাথে এরকম খারাপ আচরণ করেছিল বলে। তারপর এটা যখন এভাবে চলতে থাকে তখন আমার দাদা মোটামুটি অতিষ্ঠ হয়ে তখন আমার বাড়িতে ফোন করে যে ঠিক আছে এখন, কারণ যেহেতু আমার বড় ভাই বিয়ে করে ফেলছে, তো এখন তো আর সমস্যা নাই, এক কাজ করো তোমরা তাকে মানে বাড়িতে নিয়ে যে একটা বিয়ে করে দাও, হয়তো বা ঠিক হয়ে যাবে। তা আমাকে বাড়িতে যাইতে বলে আমি যাই না। বাড়িতে বললো যে ঠিক আছে তুমি আসো, তোমার আমার নানিকে আমি খুব ভালোবাসতাম। আমার আম্মু বললো তোমার নানি খুব অসুস্থ, তোমাকে দেখতে চাচ্ছে, তুমি আসো। পরে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখি যে মেয়ে দেখতেছে, নানিকে যা দেখি সুস্থ। পরে কয় না, কয় তুই মেয়ে এরকম ফাজলামি করে দেখা তোর জন্য মেয়ে দেখতেছে, বিয়ে করে দেবো। তো পাত্রী দেখা দেখি চলতেছে। আমার বাবা মার কথা হচ্ছে যে আমি যেটা পছন্দ করব, মানে ঘটকের মাধ্যমে, ঘটকের যখন খবর নিয়ে আসে ঘটক আগে বলে যে ঠিক আছে আগে ওকে নিয়ে যাও, সে দেখা যদি পছন্দ করে তাহলে আমরা যা কথাবার্তা ফাইনাল করে ফেলবো। আমি বললাম আমার কথা ছিল একটা যে লাইফে আমি বিয়ে করবো একটা, ঠিক আছে, বিয়ে যেহেতু একটা করব তাহলে এখানে আমি বাবা মার সিদ্ধান্তটা প্রাধান্য দিব। বাবা মাকে বললাম ঠিক আছে তোমরা দেখো, বাবা মা সেটা বুঝতে রাজি না। তো যাই হোক, ঘটকের মাধ্যমে আমি অনেকগুলো মেয়ে দেখলাম। দেখার পরে একটা মেয়ে আমার মানে খুব পছন্দ হয়েছে। পরে আমি বললাম ঠিক আছে ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে। আমার বাড়ি থেকে তাদের বাড়ি হচ্ছে 2.5 কিলো, খুব কাছাকাছি। পরে মুরব্বীরা যায় সবাই বৈশা, দুই পক্ষের অভিভাবকের বৈশা একটা পারিবারিক ভাবে বিয়ে করলাম। বিয়ে করে রেখে তাই আবার চট্টগ্রামে আমি চলে আসছি। বিয়ে করার আগে মেয়েটার সঙ্গে আপনি কোনো কথাবার্তা বলেছিলেন? না, কোনো কথাবার্তা হয়নি। না, সবার একটা ধারণা ছিল আপনি যে ধরনের সম্পর্কে আছেন সেই সম্পর্ক থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হলে আপনাকে একটা বিয়ে দিয়ে দিলেই মোটামুটি সেটা সমাধান হয়ে যাবে, রাইট? প্রিয় শ্রোতা, আমরা একটি SMS পোলের মুখোমুখি করছি আপনাদেরকে। এতক্ষণ ধরে লিটনের যে জীবনের অপ্রিয় সত্যগুলো আপনারা শুনছেন তা কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে আপনাদের কাছে, আপনারা SMS এর মাধ্যমে, ভোটের মাধ্যমে আপনারা জানিয়ে দিন। এই SMS পোলটি খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা একটু টেস্ট করে দেখতে চাই যে আপনাদের বিশ্বাসযোগ্যতা লেভেল আজকে যাহা বলিব সত্য বলিবতে কোথায় আছে। আপনারা যদি লিটনকে বিলিভ করে থাকেন তাহলে লিখবেন ইয়েস, যদি কনফিউশনে থাকেন, যদি আপনি মনে করেন যে না এটা বিশ্বাস করার মতো কোনো কিছু না, তাহলে আপনি লিখবেন নো। SMS করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো এবং ঝটপট পাঠিয়ে দিন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। SMS পোল নিয়ে কাজ করছে আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। লিটন, তারপর বিয়ে করে চিটাগাঙে ফিরে গেলাম। ফিরে যাওয়ার পর এখানে আমার স্ত্রীর প্রতি আবার আমি একটু টান অনুভব করতেছি। যে আমার তখন আবেগে কাজ করতেছিলাম যে বিয়ে করে রেখে আসলাম, তার প্রতি আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, যেটা মন থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে তার প্রতি। কত সালে বিয়ে করলেন? আমি বিয়ে করছি 2007 জানুয়ারি 13 তারিখ। 2007 জানুয়ারি 13 তারিখে। হ্যাঁ, তারপর পরে বিয়ে করার পরে আবার চট্টগ্রাম চলে আসলাম। চট্টগ্রাম থেকে পরে বাড়িতে তখন আবার আসা যাওয়া চলতেছে, বাড়িতে আসা যাওয়া চলতেছে। আমার স্ত্রী এখানে, সেজন্য আসা যাওয়া চলতেছে। তখন বাবা মাও খুশি, ছেলে আমার ভালোই হয়ে গেছে। তো তারপরে আমার বিয়ের লাইফটা চলে, সংসার জীবন। তখন অনেক মেয়ের সাথে আমার যে রিলেশন মানে চলতেছে, ফোনে রং নাম্বারে চলতেছে, এগুলো চলতেছে। তো এইভাবে আমার একটা আত্মীয় ছিল, সেই আত্মীয়র বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। ওই মামার বোনের ননদের মেয়ে। মামা আমাকে বললো যে ঠিক আছে মামা তুমি কাজ করো, মেয়েটা খুব সুন্দর, আমি ফোন নাম্বারটা দিই, তুমি এক একটি করো, পটাও। মানে বন্ধু মহলে আপনার সবাই জানতো যে আপনি মেয়ে পটানোর জন্য উস্তাদ? হ্যাঁ, যদি মানে কোনো মেয়ে যদি দেখা গেছে যে কোনো বন্ধুর সাথে খারাপ ব্যবহার করছে, তা আমার নাম্বারটা আমাকে দিয়ে দিত, যাতে আপনি ওই মেয়েটার উপর বদনা তুলতে পারেন। হ্যাঁ, আমার সবচেয়ে মানে এই লাগতো যে আমার বন্ধু বান্ধব সবাই জানে যে যার পিছনে আমি ফোনে 2-4 টাকা ব্যয় করে ফেলছি সেটার সুদ আমি নিবই। এটার জন্য অনেকে আছে যে যারা আমার ভালো চায়, অনেকে আমার হাতে পায়ে পর্যন্ত ধরছে যে না এটা করো না, এটা সর্বনাশ করো না, কিন্তু তারপর সেটা হয়েছে।
তো যাই হোক, সেই মেয়েটার সাথে আমার রং নাম্বারে রিলেশন চলতে থাকে, অনেকদিন চলে রিলেশন। আবার আমার একটা বন্ধু ছিল, তার একটা মামাতো বোন বলল যে এখনকার যুগে আমার সেই মামাতো বোনটাই সবচেয়ে ভালো আছে, কোনো ছেলেকে মানে কোনো পাত্তা দেয় না। তো আবার আমার আর কয়েকজন বন্ধু বান্ধব ছিল যে ঠিক আছে লিটনকে দে নাম্বারটা, কিন্তু দিয়ে বলবি না যে এরকম এরকম অমুক নাম্বার থেকে ফোন দিবে, তাহলে দেখি তোর মামাতো বোন কতটুকু। এই মোস্ট ডেঞ্জারাস কাজ। এই কাজটি শুধুমাত্র লিটন না, আমার জায়গা থেকে আমি আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক সময় শুনেছি যে এই কাজটি অনেকেই করে থাকেন। এটা খুবই অন্যায় এবং জঘন্যতম অন্যায় কাজ, এটা চেষ্টা করা উচিত না। আপনি সে কাজটাতে করেছিলেন? জি। আচ্ছা। পরে তার সাথে আমার ফোনে রিলেশন চলতে থাকলো রং নাম্বারে। তো তার নাম তো আমি জানতাম, নাম যেহেতু বলছি তার কাছে একটা আকর্ষণ রয়ে গেল যে আমার নাম জানে, সে কে, এই ধরনের। তার সাথে রিলেশন চলতে থাকতো, তাকে নানান ধরনের গান শোনাইতাম, সে গানের পাগল। দেখেছে আমাকে মানে ফোন পরবর্তীতে ফোন করেই আমাকে জিজ্ঞেস করতো যে ঠিক আছে ওই গানটা বলো, ওই গানটা বলো। তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে গেল। পর মেয়েটা এত পাগল হইলো যে মানে আমাকে বিয়ে করার চিন্তা ভাবনা করে ফেলছে ওই ছেলেটা থাকা অবস্থায়। হ্যাঁ, সে ওই ছেলেটার সাথে তখন রিলেশনটা মানে আস্তে আস্তেই করে দিল যে আমাকে বিয়ে করার চিন্তা ভাবনা করে ফেলছে। কিন্তু সে আমার ওই বন্ধুটা পরে আমার সকল বন্ধুর সাথে বলতেছে যে এর সাথে তো রিলেশন খুব গাঢ় হয়ে গেছে, এখন কি করা যায়। তাই আমি বললাম এখন আমি কি করবো। তা আমি যাই আবার দেখা করে আসছি। তো তার সাথে আমার রিলেশন চলে। আবার ঢাকা মালিবাগ চৌধুরীপাড়া একটা মেয়ে নাম হচ্ছে, তার সাথে সম্পর্ক চলে। আর টাঙ্গাইলে সেই মামার বোনের ননদের মেয়ের সাথে আমার সম্পর্ক চলতেছে। একই সাথে 3-4 এবং এটা বিয়ের পরে। হ্যাঁ, এটা বিয়ের পরে। এভাবে সম্পর্ক চলতে থাকলে আমার স্ত্রী পরবর্তীতে আস্তে আস্তে টের পাইছে, তার সামনে মোবাইলে কথা বলি, মোবাইল নিয়ে মোটামুটি আমার দিনরাত চলে এইভাবে। আমি একটু আপনাকে থামাচ্ছি। যে মেয়েটার সাথে আপনি এই ধরনের একটা পরীক্ষার মধ্য দিয়ে গেলেন, পরবর্তীতে তার বয়ফ্রেন্ডকে আপনি বললেন যে সে মেয়ে তো আসলে আমার দিকে পড়ে গেছে, তখন তার বয়ফ্রেন্ড সে মেয়েটার সাথে কি আচরণ করেছিল? তার সাথে রিলেশন ব্রেকআপ, এবং আমি সবকিছু প্রমাণ দিছি, তাকে বসায় রেখে লাউড স্পিকার আলাপ করছি, সাউন্ড রেকর্ডারে রেকর্ড করে রাখছি কথাগুলো সবকিছু। পরে আমার এদিকে সংসার লাইফে আমার তখন একটা বেবি আসে। তো তার সাথে আমার দেখা হয় সে বন্ধুর মামতো বোনের সাথে। আমার বন্ধু এটা বলে ঠিক আছে এখন পৃথিবীতে আসলে কোনো মেয়েই ভালো নাই, মানে সে এই ধরনের মেয়েদের প্রতি তার একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। বেবি যখন হামাগুড়ি খায় তখন সেই মেয়েটা মানে আমার বিয়ের জন্য পাগল হয়ে গেল। কোন মেয়েটা? যে মেয়েটাকে আপনি বন্ধুর মামাতো বোন, যেটা আপনার ফ্যামিলি সম্পর্কে, আপনি বিবাহিত, আপনার একটা বাচ্চা আছে, জানতো? বিবাহিত সেটা জানতো না, কিচ্ছু জানতো না, সব মিথ্যা কথা বলেছেন তাকে। ওকে। হ্যাঁ, তারপর তার সাথে আমার শেরপুরে দেখা হইলো, একটা বাসাতে ফিজিক্যালি রিলেশন হয়েছে। পর আমি তাকে বললাম যে ঠিক আছে আমি তো বিবাহিত। সে তখন বিশ্বাস করে না। বিশ্বাস না করলে তুমি আমার ঠিকানা দিয়ে দিলাম সম্পূর্ণ। আমার কথা হচ্ছে আসল কাজ হয়ে গেছে, এখন তোমার সাথে আমার সম্পর্ক থাকার না থাকা সেটা সমান কথা, কারণ সম্পর্ক আমি এখন রেখে লাভ নেই। এর পরবর্তীতে আমি যখন বলছি যে আমি বিবাহিত, সে বিশ্বাস করে না। তার বাবাকে আর চাচাকে পাঠাইছিল আমাদের বাড়িতে যে তুমি গিয়ে দেখে আসো বিবাহিত কিনা, তোমরা যা দেখে আসো। তো এটা বলছে তার অভিভাবক আসতে, পরে বাড়িতে নিয়ে যা দেখে মানে আমার বাচ্চা উঠানে হামাগুড়ি খাচ্ছে। আমার স্ত্রীরা দেখলো। আমি চট্টগ্রামে ছিলাম তখন, আমার আম্মা আমাকে ফোন দিয়েছিল যে এটা কি ধরনের একটা মেয়ের সাথে তুই এই ধরনের কেন করলি। পরে যাক আম্মাকে কোন রকম ম্যানেজ করলাম, কিন্তু সেই মেয়েটা তারপর আমি যে বিবাহিত তারপর আমাকে বিয়ে করবে, আমি সে কতটুকু ভালোবাসছে সেটা সেই জানে। এটা শুধুমাত্র আপনার গান শুনে সে কনভিন্স হয়ে গেছিল। পরে আম্মা বললো যে ঠিক আছে তুমি বাড়িতে একটা কিছু করো, তোমাকে আর চট্টগ্রাম যেতে হবে না। আমার মনে একটা টান চলে আসলো যে বাড়িতে একটা কিছু করি। পরে একটা টোবাকো কোম্পানিতে আমি চাকরি করি। আপনার বউয়ের কথা আপনি বলছিলেন যে আপনার বউ বুঝতে পেরেছিল, আপনি ফোনে কথা বলতেন সারাক্ষণ। আপনার বউ আপনার সাথে কি আচরণ করা শুরু করলো যখন প্রথম দিকে বুঝতে পারলো? মানে সে প্রথম দিকে বুঝতে পারলেও সে আমার গুণে মুগ্ধ, আমার গুণে মুগ্ধ এই জন্যই আমি তাকে প্রচুর ভালোবাসি। সেই জন্যই সে এটাই ভালো মনে নিত যে না আমাকে তো প্রচুর ভালোবাসে। মানে সে বুঝাইতো যে ঠিক আছে এটা তুমি করো না, এখন তোমার বাচ্চা হয়েছে, হয়তো বা দেখা গেছে যে তোমার বাচ্চার কপালে এরকম চলে আসবে, ঠিক আছে এটা করো না। তাই বলতাম ঠিক আছে এইটাই লাস্ট, এটাই লাস্ট, এটাই লাস্ট। মানে এইভাবে করতে 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 অনেকগুলো গেল। আপনি ওকে বলেছিলেন যে আমি কেন ধরনের আচরণ করি মেয়েদের সাথে? মানে বিয়ের পরপরই শুনছে, আমার যে ভাবির কাছে শুনছে, ওই স্মৃতি নামের যে মেয়েটা তার সাথে আমার একটা ছিল, রিলেশন ছিল। টোবাকো কোম্পানিতে আমি করলাম, চাকরি নিলাম। চাকরি বয়স 3 মাস চললো, তখন আমি বাড়িতে আর চট্টগ্রামে যাচ্ছি না। তখন আমার বাবা মারা গেল। আমার বাবা মারা যাওয়ার পরে আমি চাকরিটা ছেড়ে দিলাম আর কি। খুবই মানসিক ভাবে খুবই আমি ছিলাম, অসুস্থ ছিলাম। দেওয়ার পর আম্মাকে বললাম তুমি কাজ করো আম্মা, আমাকে বেশ কিছু টাকা দাও, আমি মানে ওই যে একটা মিউজিক সং কিনবো কারাওকে টেলিভিশনের। হ্যাঁ, সেটা কিনে আমি তো দেখছি মেলাতে সেটা একটা করে গান করে মিউজিক ট্র্যাকের সাথে 20 টাকা করে টাকা নেয়। আমার খুব শখ ছিল যে আমি ওইটা কিনবো। তো ওইটা বাবদে আর সাউন্ড সিস্টেম মোটামুটি সিম্পল ভাবে সব বাবদে আমি 1 লাখ টাকার মতো আমার বড় আপা, আমার ছোট বোন, তাদের কাছ থেকে মানে নিচ্ছি।
তাদেরকে আমি বলছি ঠিক আছে তোমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিব। 2 বোনের কাছ থেকে 70,000 টাকা নিয়েছিলাম, আর 3 বন্ধু আমাকে দিছিল 30,000 টাকা, এই 1 লাখ টাকার মতো। তো এখন 3 বন্ধুর ভিতরে একটা ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু, তার নাম হচ্ছে লোকমান। আমি তার কাছে কৃতজ্ঞ, কারণ এই জন্য কারণ সে আমাকে খুবই ভালোবাসতো এবং কি আমার সম্বন্ধে জানতো ভালোভাবে, ঘনিষ্ঠভাবে। কিন্তু আর 2 বন্ধু যে ছিল তাদের টাকা রিটার্ন চাচ্ছে। আপনি কি কিনেছিলেন ওটা? হ্যাঁ। ওকে। তখন আবার চাকরিও করতেছি না, আমার সব দিকে একটা মাথার ভিতর টেনশন চলে আসলো। তখন চিন্তা করলাম যে ঠিক আছে, মানে আমি ঢাকাতে আসার চিন্তা ভাবনা করি, গার্মেন্টসে কোয়ালিটি পদে জব করবো। পরে গার্মেন্টসে কোয়ালিটি পদে ঢুকলাম, ওখানে কোয়ালিটি ম্যানেজার ছিল। আমি যে গান করতাম সেটা সে কেমনে কেমনে মানে শুনছে, উনি আবার গান বকতো। পরবর্তীতে ওনার সাথে রিলেশন হওয়ার পর উনি মানে আমাকে ওনার রুমে ডেকে বলে ঠিক আছে এই গানটা করো, ওই গানটা করো। তো উনিও গান করে, টেবিল বাজায়, আমিও গান করি। পরে বললো ঠিক আছে, এসে হিসাবে খুব ভালোবাসে। ওই গার্মেন্টস ছিল ওই মালিকের 3 গার্মেন্টসের ভিতরে আপনার পিকনিক হবে, পিকনিকের ভিতরে গানের প্রতিযোগিতা, তারপরে দৌড় খেলা টেলা, নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। যে ওই আয়োজনে মানে আমাকে অংশগ্রহণ করতে বলছে, তা আমি অংশগ্রহণ করছি। করার পরে ম্যানেজার স্যারে বলতেছে যে দেখো এই উত্তরা নর্থ টাওয়ারে একটা আছে, মানে যে কারাওকের কথাটা বলতেছে, কয়েকটা মিউজিক ট্র্যাক আছে, সেই মিউজিক ট্র্যাকের সাথে গান করলে মানে 30 টাকা করে নেয়। আমি অনেকগুলো গান করছি, দেখো রেকর্ড করে নিয়ে আসছি। পরে আমি বললাম এটা তো আমার বাড়িতে আছে। ওর কাছে ঠিক আছে তুমি নিয়ে আসতে পারবা? আমি বললাম ঠিক আছে নিয়ে আসা যাবে। পরে সে আমি কারাওকে নিয়ে আসলাম, আমার সেই সাউন্ড সিস্টেমটা নিয়ে আসলাম। তখন তো দেখা উনি তো হতবাক, যেটা মানে উনি ভাবছে যেটা অনেক টাকার ব্যাপার স্যাপার। তা আমাকে বলছে তুমি এরকম একজন সঙ্গীত প্রেমী হয়ে তুমি ওগুলো ফেলে এখানে আসছো কি জন্য? পরে মোটামুটি ওনার সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল, যদি উনি আমার অনেক সিনিয়র। ওইটা দেখার পরে তো উনি আমার সাথে আরো বেশি মানে গভীর ভাবে চলে গেল। তো ওনার হিস্টোরি জানলাম, আমার হিস্টোরি বলে সব সময় আসা যা করি সেই হিসাবে। আর যে শ্রমিকগুলো ছিল ওই শ্রমিকগুলো মানে আমাকে আলাদা চোখে দেখতো। এক্স্যাক্টলি, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রিয় শ্রোতা, দেখুন এইরকম প্রতিভা সব মানুষের মধ্যে থাকে না, গানের প্রতিভা বিশেষ করে। এবং যারা খুব ভালো গান গাইতে পারেন তারা আমাদের মনের মধ্যে খুব দ্রুত অনেক বড় একটা আস্থার জায়গা, ভালোবাসার জায়গা দখল করে নেন। ওর ভেতরে সৃষ্টিকর্তা একটা শক্তি দিয়েছে, সেই শক্তিটা হচ্ছে গানের শক্তি, সুরের শক্তি। সেই শক্তিকে সে কতটা অপব্যবহার করেছে সেটাই আজকে উঠে আসছে যাহা বলিব সত্য বলিবতে। আমরা জেনে নিতে চাই SMS পোলের রেজাল্ট। Yes, 93%. No, 3%. No comments, 4%. কম্পিউটার বলছে প্রিয় শ্রোতা 93% ইয়েস, 3% হচ্ছে নো, এবং বুঝতেই পারছেন 4% হচ্ছে নো কমেন্টস। ওকে, আপনার কাছে ফিরি আমরা। সেটা হচ্ছে যে আপনি বলছেন সবাই আপনাকে আলাদা চোখে দেখতো। জি, সবাই আলাদা চোখে দেখতো। আর বিশেষ করে ম্যানেজার স্যারটা আমাকে গুরু বলে সম্বোধন করে, এখনো গুরু ডাকে। তো সেই গুরু বলে সম্বোধন করা সাধারণ শ্রমিকেরা সবাই আমাকে তখন গুরু বলা ধরলো, সবাই গুরু। সবাই যখন গুরু বলে আলাদাভাবে একটা সম্মান করে। এর পরবর্তীতে আসলে একটা মেয়ের সাথে তখন আমার ওই যে রং নাম্বার একটা রিলেশন চলে। আচ্ছা, চলার পরে এখন আমি যে বাসাতে থাকতাম তখন আমি ফ্যামিলি নিয়ে আসি নাই ঢাকাতে, আমি যে ঢাকাতে আসছি। তো যে বাসাতে থাকতাম সেই বাসাতে আমরা 2 জন একটা ব্যাচেলার রুম নিয়েছি, 2 জন ব্যাচেলার রুম নিয়ে মানে অল্প টাকাতেই রুম নিয়েছি, কি জন্য গার্মেন্টসের স্যালারি ছিল অল্প। তো সবার চেয়ে মোটামুটি আমার বেতনটা একটু হাই ধরছিল। জিএম স্যারের সাথে ভালো সম্পর্ক হয়ে গেল, ডিরেক্টর স্যারের সাথে ভালো সম্পর্ক, তো সেই হিসেবে আমার বেতনটাও মোটামুটি ভালো ধরছিল। এবং কি আমি বাইরে আসা যাওয়ার প্রতি আমার গেট পাস লাগতো না, বা একটা আলাদা স্টাইলে চলতাম এখানে। তারপরে যে বাসাতে থাকতাম সেই বাসাতে 2 জন ব্যাচেলার থাকতাম, আমি আরেকজন, সে আমার জুনিয়র। তো সেই বাড়িওয়ালা জানতো যে আমি বিবাহিত, আমার স্ত্রী আছে। তো সেই বাড়িতে আবার আমি কারাওকে দিয়ে আমি মোটামুটি যখন গান করছি আমার সাউন্ড সিস্টেম ফিট করে, তখন তো সবাই ভক্ত হয়ে গেছে। আবার তখন আমার একটা অ্যালবামের কাজের ব্যাপারে কথা চলতেছে এক ডিরেক্টরের সাথে। তো তখন আসলে যে মেয়েটার সাথে আমার রিলেশন চলতেছে সেই মেয়েটার এখানে আমি গেছি দেখতে যাওয়ার পরে কাঠগড় জায়গার নাম সাভার। তো যাওয়ার পরে সেই মেয়েটা মানে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি থেকে যাও। সেই মেয়েটার সাথে সেই যে আমার রং নাম্বার অনেকদিন সম্পর্ক চলার পরে সেটা ফার্স্ট দেখা, দেখেছি তার ভালো লাগছে। এবং কি আমার তো হচ্ছে যে আমিও দেখি নাই তাকে, কিন্তু সেই প্রথম দেখি আমারও ভালো লাগছে। আর বিশেষ করে আমার ভালো লাগা সেটা তো বড় কথা না, আমি তো তাকে বিয়ে করবো, আমি তো বিবাহিত, আমার বাচ্চা আছে। পরে তার এখানে আমি থেকে গেছিলাম, কারণ রাত হয়ে গেছে। সে তার রুমমেটদেরকে পরিচয় দিল যে আমার দেশে থেকে আসছে, আমার ভাই লাগে সম্পর্কে। ওরা 3 জন আলাদা ভাবে থেকে আমাকে মানে একই রুমে আলাদা একটা বেডে শুইতে দিছে।
শুতে দেওয়ার পরে সবাই যখন মোটামুটি একটু রাত হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, পরে সে আমার ভেটে চলে আসছে। তার সাথে ফার্স্ট হইল দৈহিক সম্পর্ক। পরে আমি তারপর দিন চলে আসলাম, আবার আমার চাকরিতে জয়েন করলাম। পরে সে মানে বলে যে ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে তোমার একদিন করে অফ ডে যায়, তুমি অফ ডে ভিতরে আসো। তাই আমি বললাম প্রত্যেক সপ্তাহে তো যাওয়া তো সম্ভব না, আচ্ছা কাজ করে তুমি আইসো। পরে সেই মেয়েটা আসলো আশুলিয়া থেকে আমার এখানে, আমি মহাখালী থেকে রিসিভ করে নিলাম। পরে আমি তাকে বললাম যে ঠিক আছে, তুমি যে যাইতেছো, আমি তো থাকি ব্যাচেলার, তুমি যাইতেছো, যদি বলে বাড়িওয়ালা যেটা কে, মানে আমি বলবো যে আমার স্ত্রী, তুমি বলবো যে হ্যাঁ সে আমার স্বামী, এই কথাটাই বলবো। তো বাড়িওয়ালা জানে তো আমি বিবাহিত, বাড়িওয়ালি জানে। তো তাকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে এখন পরে বলতেছে যে কে, পরে বললাম আমার স্ত্রী। তাকে নিয়ে গেছি, মানে সন্ধ্যার পর করে গেছে। পর সে এক রাত থেকে গেছে এখানে, থেকে তারপর দিন পরে চলে গেছে। আবার এইভাবে পরে আসা যাওয়া করে। বাইরে জানে যে ঠিক আছে আমার স্ত্রী, বলে কি ব্যাপার তোর স্ত্রী ভাবে মানে আসা যাওয়া করে কেন? আমি বললাম ঠিক আছে, এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে, ওদের এখানে থাকে। তো তার সাথে মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার মানে সম্পর্কটা একটু কড়া চলতেছে, মানে কাটাকাটি চলতেছে, তো সেই জন্য মানে সে আসে, এইভাবে থেকে যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে। তো তারপরে আমার স্ত্রীকে নিয়ে আসলাম আমি ঢাকাতে। ঠিক আছে, এইভাবে আর ব্যাচেলার থেকেও আমি থাকবো না, ঢাকাতে থাকবো। তো তখন আবার এই যে জায়গায় জায়গায় এমনিতে শো করি, প্রোগ্রাম গানের সাথে জায়গায় জায়গায় শো করা শুরু করলেন? শো করা শুরু করলাম, জায়গায় জায়গায় শো করি। তো তখন আমার স্ত্রীকে নিয়ে আমি এমনিতে ভাড়া বাসাতে থাকি আলাদাভাবে। আর আপনি তখন কি মেসেও থাকতেন? না, তখন ম্যাচে। তখন আপনি ওই মেয়েটার সাথে কি সম্পর্ক চুকিয়ে ফেলেছেন? আশুলিয়া থেকে যে মেয়েটা আপনার এখানে আসতো? আশুলিয়া থেকে যে মেয়েটা আসতো, তখন আবার আমার স্ত্রী যখন আসছে, তখন মানে বাড়িওয়ালা বলতেছে ঠিক আছে, এই বাসায় তখন আমি মানে ছাড়বো, তখন আমার স্ত্রীকে দেখবে আর কি তারা, যে ঠিক আছে। তখন তাদের একটা মানে সন্দেহ হয়ে গেছিল বাড়িওয়ালির, যে তার স্ত্রী, তার শ্বশুর শাশুড়ি যদি কর্তা কাটাকাটি থাকে, তাহলে সেইভাবে মানে এক রাত করে থেকে চলে যায়, আবার মাঝে মাঝে আসেন, এইভাবে কেন? সে দুই তিন দিন থাকতে পারে না, ঠিক আছে? বা দিনে এসে দিনে চলে গেলে সেটাও এক জিনিস, কিন্তু এইভাবে কেন? এর পরবর্তীতে আমার স্ত্রী যখন আসছে, আমার স্ত্রীকে দেখছে, দেখার পরে তখন বাড়িওয়ালি মানে বলতেছে যে তুমি কে? আমার স্ত্রী বলছে যে আমি আমার স্ত্রী। সে কয়টা বিয়ে করছে? কেন? এমনিতে একটা মেয়ে নিয়ে আসে, যে ওটা তার স্ত্রী। আবার তার একটা ছবিও ছিল, পর ছবিটা আমি এই আমার ব্যাচেলার রুমে যে চোখের ভিতরে রাখছিলাম, তখন সেখান থেকে ওই ছবিটা পরে আমার স্ত্রী সেটা রাখার পরে আমি আসলে আমাকে বলতেছে এইভাবে বাড়িওয়ালা এরকম বললো। পরে আমি আর তাকে কিছু বলি না। সে বললো ঠিক আছে, তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবো, তুমি আর কোনো মেয়েকে এরকম করো না, কারণ আমি বিয়ের পরে তো দেখছি তুমি অনেক মেয়েকেই এরকম। আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করতো না আপনার স্ত্রী এই ব্যাপারগুলো নিয়ে? না, আমার সাথে এই ব্যাপারগুলো নিয়ে খারাপ ব্যবহার কখনো করে নাই। সে আমাকে বুঝাইতো যে ঠিক আছে, তুমি যেটা করতো সেটা ঠিক না। তার জায়গাটাকে আমি মূল্যায়ন করছি না, আপনাকে প্রশ্নটা করতে চাই, যদি সে আপনার সাথে খারাপ ব্যবহার করতো, যদি সে আপনার সাথে অসহনীয় কোনো আচরণ করতো যেটা আপনার জায়গা থেকে, তাহলে আপনি কি করতেন? সে যদি খারাপ ব্যবহার করতো, সে জানে যে আমি যদি একবার জেদ করে ফেলি, যখন তার সাথে আমার বিয়ে হয়েছে, সংসার শুরু থেকে আমার পরিবার থেকে বলে দেওয়া হয়েছে যে তার সাথে কখনো খারাপ ব্যবহার করে না, কারণ সে একটু বদমেজাজি, খুব রাগী, সে মনে যেটা মানে ধরবে সেটাই করবে। তো আমার পুরা লাইফ সম্বন্ধে জানছে যে জেদ করছে, লেখাপড়া করে নাই, করেই নাই, জেদ করছে এই জিনিসটা করবো না, করবোই না, ঠিক আছে? এই ধরনের ভাবছে যে আমি যদি এখন তাকে কিছু বলে হয়তোবা আমাকে হয়তোবা ভয়ে বা সম্মানে, আমি সেটা জানি না। সেই যে কষ্টটা পেতো, আপনার স্ত্রী যে কষ্টটা পেতো, এটা কখনো তো আপনাকে বলতো যে আমি এই কষ্টটা পাচ্ছি, আমার কাছে এটা খারাপ লাগে, বা এরকম কোনো কিছু? না, ওইরকম কোনো কিছু বলে নাই। আর ওইরকম কোনো কিছু কেন বলবো? ভালোবাসি, রাইট। যদি এরকম বলতো, বা যদি এরকম আপনার সাথে আপনার জায়গাটা থেকে যেটা খারাপ ব্যবহার করতো, তাহলে কি এই ভালোবাসাটা তার প্রতি আপনার থাকতো? না, যদি সে আমার প্রতিবাদ করতো, তাহলে তার প্রতি আমার এই ভালোবাসাটুকু থাকতো না। আমি এই জায়গাটা থেকে বলতে চাই, আপনার স্ত্রী অনেক ওয়াইজ একটা লেডি, অনেক জ্ঞানী একজন মানুষ। আমি জানি না যে তার লেখাপড়া কতদূর পর্যন্ত বা কি করেছে, তার জায়গাটা থেকে সে অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেছে, ইন আ সফিস্টিকেটেড ওয়ে, যেটাকে বলে। খুব ভালোভাবে আপনাকে মোটিভেট করার চেষ্টা করেছে, এখান থেকে সরে আসো, বারবার বলেছে, সুন্দর করে বলেছে, এবং সে জানে আপনাকে ভেবে বললে আপনি এটা সরবেন না। এবং আমি অবশ্যই বলবো যে আপনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আসলে সেটা কতটা ভালো কাজ আমি বললে হবে না। আমার যে এক্সপার্ট আজকে রয়েছেন আজকের অনুষ্ঠানে, তিনি একজন গ্রেট সাইকিয়াট্রিস্ট ইন বাংলাদেশ। আমরা তার কাছ থেকে এই ব্যাপারে শুনবো যে যারা এই ধরনের
অ্যাক্টিভিটিসে লিপ্ত। আমরা একটা জিনিস জানি, কারণ এই ধরনের কেস আমাদের যাহা বলিব সত্য বলিব তো এই প্রথম না, এর আগেও অনেকে এসছেন। শুধু একটা বিষয় আমরা জানি যে মস্তিষ্কের যেই জায়গাটিতে ড্রাগের জন্য কাজ করে, আবারও বলছি, মস্তিষ্কের যে জায়গাটি ড্রাগের জন্য কাজ করে ঠিক একই জায়গা সেক্সুয়াল অ্যাডিকশনের জন্য কাজ করে। মানে দুটো জায়গা কিন্তু আলাদা আলাদা না, মস্তিষ্কের একই জায়গা ড্রাগের জন্য কাজ করে, সেক্সুয়াল অ্যাডিকশনের জন্য কাজ করে। তার মানে সেক্সুয়াল অ্যাডিকশন এবং ড্রাগ এটা সেম জিনিস এবং এত ভয়াবহ। এবং এই যে যারা অ্যাডিকশনে পড়ে যান তাদের সাথে খারাপ আচরণ করে তাদেরকে কখনো ভালো পথে আনা যায় না। সেই জায়গাটি থেকে আমি বলতে চাই আপনার স্ত্রী খুবই ওয়াইজ একজন লেডি ছিলেন। আমি জানতে চাই যে মেয়েটি আশুলিয়া থেকে আসলো সে কবে জানলো আপনি বিবাহিত এবং তারপরে সে কি করেছিল? না, সে মানে আমার স্ত্রী যখন জানলো জিনিসটা, পরবর্তীতে বললো যে দেখো তোমার কাছে আমার একটা চাও, তুমি সেই পথ থেকে তুমি ফিরে আসো, তুমি এটা যা করছো মানে আর করো না, জীবনে আর কোনো মেয়ের করো না, ক্ষতি করো না। পরে আমার তখন মনটা কেমন ঘুরে গেল, মানে মনটা আমার স্ত্রীর কথার জন্য একটা সাই দিল। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন এই মেয়েটার সাথে তো আমার এরকম রিলেশন হয়ে গেছে, কারণ তুমি আয়সা সেটা জানতেও পারলা, তো এখন তুমি তার সাথে কথা বলবা? পরে ঠিক আছে তুমি নাম্বার দাও, আমি তাকে কথা বল, তাকে আমি বুঝাই দিতেছি যে তুমি বিবাহিত, মানে যা হবার তা তো হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি। পরে আমি তার নাম্বার দিলাম, আমার স্ত্রী কথা বললো। কথা বলার পরে সেই মেয়েটা লিটন, আপনার স্ত্রী সেই মহিলাকে ফোন করলে তারপর? হ্যাঁ, তখন সেই মেয়েটা আমাকে ফোন করে নানান ধরনের অভিশাপ করলো, নানান ধরনের গালাগালি করলো যে ঠিক আছে আমি তার সাথে কেন এই প্রতারণা করলাম, তার কি অপরাধ ছিল। তা আমি তখন তার কথার আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ তার কথা আমি শুধু শুনে গেছি এবং কি তার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন। ততদিনে কতজন মেয়ের সাথে আপনি এই ধরনের প্রতারণা করেছেন? এই মেয়েটার সাথে যখন ফিজিক্যালি রিলেশন করলাম তখন 20-19 জন হবে। 20 থেকে 19 জন। এবং এদের প্রত্যেকই আপনি ম্যাক্সিমাম টাইমে দেখা যেত গান অস্ত্র হিসেবে ব্যবহার করতেন, আপনার সুরেলা কণ্ঠ আপনি অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। তারপর সেই মেয়েটার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেল। আমার যে সেই মামার যে একজন আত্মীয় টাঙ্গাইলের মামার মানে বোন বিয়ে দিছিল, সেখানে যে ওই মেয়েটার সাথে কিন্তু আমার কিন্তু তখনও কিন্তু চলতেছে। আর আমার যে আরেক বন্ধুর মামা তো বন্ধু ছিল, তার সাথেও তখন মানে চলতেছে বলতে তার সাথে মানে ব্রেকআপ হয়ে যাইতেছে এই ধরনের, কারণ যেহেতু আমি বলে দিছি আমি বিবাহিত। তখন সেটা আয়সা করছে, জানিয়েও গেছে যে হ্যাঁ বিবাহিত। সেও নানান ধরনের অভিশাপ দিল। এরপর সেই টাঙ্গাইলের মেয়েটা হঠাৎ করে শবে বরাতের আগের সপ্তাহে সে চলে আসলো বাড়ি ছেড়ে। আপনার জন্য? হ্যাঁ, চলে আসার পরে আমি তাকে মহাখালী থেকে রিসিভ করতে গেছি, কিন্তু আমি তো তাকে চিনি না, মানে তার ফেস চিনি না, মোবাইলের সম্পর্ক অনেকদিন, আমি তার ফেস দেখিনি। পরে বললো ঠিক আছে তুমি কি ধরনের কাপড় পরানো বা আমি তোমাকে চিনবো কিভাবে। পরে বললো যে ঠিক আছে, আমি এই তার ডিটেলস বর্ণনা দিল। এখন তাকে যখন রিসিভ করে নিয়ে আসছি, কারণ সে চলে আসছে রিসিভ করে নিয়ে আসছে, তখন আবার তার মা আমার কাছে ফোন দিয়েছিল। তার মা ফোন দিয়ে বলতেছে যে বাবা সুমাকে তো পাওয়া যাচ্ছে না, সে তো তোমার এখানে চলে গেছে। তার মানে আপনি মার সঙ্গেও এক ধরনের কথোপকথন ছিল এর আগে? তাহলে নইলে মা কেন আপনাকে ফোন দেবে? হ্যাঁ, তার সাথে যে আমার সম্পর্ক অনেক দিনের, কিন্তু তার মা মানে এটা জানতো হয়তো বা। এর আগে আপনি ওর মার সাথে কথা বলেননি? না, এর আগে ওর মায়ের সাথে কথা হয়নি। আচ্ছা, তার মানে ও ওর মাকে বলেছে? হ্যাঁ, সে বলছে হয়তো। ওকে। যখন মেয়েটা চলে আসতে চাইছিল যে আমি চলে যাব বাড়ি থেকে, তোমার এখানে আমি চলে আসতে, তখন আমি তাকে বলেছিলাম দেখো আমি তো বিবাহিত, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, তুমি আইসো না। কিন্তু তারপর সে চলে আসছিল। উনি কি বিশ্বাস করেছিল আপনি বিবাহিত? না, সেটা বিশ্বাস করে না। বিশ্বাস না করে এতদিন সম্পর্ক করলাম, কোনোদিন বললো না, আজকে বলতেছে বিবাহিত, বাচ্চা আছে। ও ভেবেছে যে ওকে ঠেকানোর জন্য আপনারা বলছেন। ওকে। তো সে চলে আসলো, তাকে আমি রিসিভ করলাম। এটা আপনার শুক্রবার ছিল সেদিন, শবে বরাতের আগের সপ্তাহ, 12টা 12:30 মানে নামাজের আগে আর কি। তো তাকে যখন রিসিভ করে নিয়ে আসছি তখন কিছু ফিটিং বাস লক্ষ্য করছে যে আমি আগে হাঁটতেছি, সে পিছন আস্তে আস্তে হাঁটতেছে, কিন্তু আমি তো তখন টেনশনে পড়ে গেছি তাকে রাখবো কোথায়। আমি খুব টেনশন পড়ে গেছি তাকে কোথায় রাখবো। তখন আমার এক বন্ধু ছিল সুজন নাম, আর তারও স্ত্রী ছিল, ফ্যামিলি। তখন আমি মানে তাদেরকে ফোন দিয়ে বললাম যে ঠিক আছে এইভাবে সমস্যা, এখন তো চলে আসছে, এখন তো আমি তো বাসায় নিয়ে যেতে পারবো না, কারণ বাসায় তো আমার স্ত্রী আছে তুমি জানো। আচ্ছা ঠিক আছে তুমি এখানে নিয়ে চলে আসো। পরে এখানে নিয়ে যাবো, এর ভিতরে মানে ফিটিং বাসে ধরছে দিনের বেলা, সেটা হচ্ছে হাজারি বাড়িতে, মহাখালী হাজারি বাড়ি অলওয়েজ মোড়। আমাকে দাঁড়া করেছে, ওরা দাঁড়া করেছে, বলতেছে মানে আমার নাম কি, ওর নাম কি, সম্পর্কে কি লাগে। তখন তো উল্টাপাল্টা হয়ে গেছে। ফিটিং বাজারদের আমার সাথে 2টা সেট ছিল, সেট নিয়ে নিছে, প্লাস আমাকে একটা থাপ্পড় মারছিল। তো তারপরে আমার সাথে কয়েকটা টাকা ছিল, সেই কয়েকটা টাকাও নিয়ে নিছিল। তো তখন আমি ওরা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি এখন কোথায় যাবো। তো আমি আমার বাসায় নিয়ে চলে আসছি। বাসায় নিয়ে এসে আমার স্ত্রীকে বললাম যে দেখো এটা তো ওই যে অমুক মামার আছে না, অমুক মামার হইতেছে ইয়ার আত্মীয়, তখন ওর বিয়ে নাকি ঠিক করে ফেলছে, এখন সে আসছে, মানে সে বাড়ি থেকে চলে আসছে। এখন মামা তো আমাকে ফোন করে বলে দিল যে ঠিক আছে তুমি রিসিভ করে তোমার বাসায় নিয়ে যাও, 2-1 দিন রাখো। পর আমি রাখলাম, মানে সেও আমার কথা খুব বিশ্বাস করলো আমার স্ত্রী।
3 দিন পরে মানে সে বুঝতে পারতেছে যে তার সাথে তো মানে একটা সম্পর্ক আছে। আমি তো চাচ্ছি না এখানে যে তার সাথে আমার কোনো, তার থেকে আমি একটু ছাটকে তার সাথে কথা কম বলি। আমি একটু স্পষ্ট করে দিই আপনাকে, একটা হচ্ছে যে আপনার স্ত্রীকে আপনি মিথ্যা বলেছেন, হ্যাঁ। আর একটা যেটা হচ্ছে যে ওই মেয়েটাকে আপনি সত্য বলেছেন কিন্তু সে বিশ্বাস করে না। ঘরের ভেতরে যখন দুজনকে একসাথে রাখলেন, আমার প্রশ্ন হচ্ছে আপনার স্ত্রী কিভাবে বুঝলো এবং একই সাথে মেয়েটাও কিভাবে বুঝলো যে ওটা আপনার স্ত্রী? না, আমি তো তাকে বলছি যে ঠিক আছে আমার স্ত্রী আছে, আমার বাচ্চা আছে। পরবর্তীতে নিয়ে যায় আমি তো বলে দিলাম যে ঠিক আছে এই যে আমার স্ত্রী, এই যে আমার বাচ্চা। সে আমার বাচ্চাকে কোলেও নিল, কিন্তু তারপরে তো সংসার করবে। তারপরে সে সংসার করবে? হ্যাঁ, তারপরে সে সংসার করবে। তো এখন কিন্তু আমার পক্ষে সম্ভব না। এবং তার মাকে আমি বললাম ফোনে যে দেখেন আপনার মেয়ে চলে আসছে ঠিক আছে, কিন্তু এখানে তো আমার সংসার আছে। তার মা বলতেছে কয় দেখো সে চলে গেছে, আমাদের মান কুলমান যা ছিল সব চলেই গেছে, এখন তুমি এটার একটা ব্যবস্থা করো। আমি বললাম কি ব্যবস্থা করবো? বলে ঠিক আছে তুমি তাকে করো, বিয়ে করে ফেলো। তাই আমি বললাম এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব না। তা আমার সেই মামা ছিল, যে মামার মানে বোন বিয়ে দিচ্ছে, সেই মামার বোন আমাকে ফোন দেয়। তারপরে এই মামা এসা করে মানে দেখা যায়। পরে এগুলো দেখে আমার স্ত্রী মানে ভাবছে যে এর সাথে তো সম্পর্ক অন্যটা। পরে আমার স্ত্রী আমাকে বললো যে দেখো তুমি খুব টেনশনে আছো, তুমি সত্য করে বলো তো এই মেয়েটার কাহিনীটা কি। পরে আমি তাকে বললাম যে দেখো সে তো আমার জন্য চলে আসছে, এখন সে তো এখনো চাচ্ছে সে আমার সাথে সংসার করবো, তোমাকে দেখার পরেও, আমার বাচ্চাকে দেখার পরেও। পরে আমার স্ত্রী তাকে বুঝাইলো, বোঝানোর পরে সে বুঝতে রাজি না। তখন আমি চিন্তা করলাম শহর বাড়ির ভিতরে আবার একটা কেলেঙ্কারি হয়ে যাবে, আবার এটা যদি আমার আম্মার কানে যায় আমার আম্মাও অনেক করবো। আমার স্ত্রী বললো ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি তাকে বাড়িতে দিয়ে আসো। আমি তাকে বললাম যে ঠিক আছে তোমাকে আমি আরেক জায়গায় রেখে আসবো, তুমি সেখানেই থাকবা। আড়ালে বললাম, আমার স্ত্রীর আড়ালে বললাম। পরে বলছে ঠিক আছে। পরে তাকে বাড়ির নাম করে আমি গেলাম, এখানে বলে পরে মাওনা গেলাম। মাওনা যায় সেটা আমার এক আত্মীয় ছিল এখানে, ওর সাথে আগে যোগাযোগ ছিল যে আমি এরকম টেনশনে পড়ে গেছি, এখন কি করবো। পরে বললো ঠিক আছে এখানে রুম আছে। পরে এখানে যে মাওনাতে ওরে রাখলাম 17-18 দিন রাখার পরে এখন মাওনাতে যে রাখছি নিয়ে গেছি, ওইখানে আবার ফিটিং বাজ আছে, নানান ধরনের একটা কেলেঙ্কারি হয়ে যাব। তখন তাকে আমার মানে নাক ফুল দিতে হয়েছে, মানে আমি সে যে আমার স্ত্রী সেটার জন্য, প্রমাণের জন্য। তারপরে তার একটা চাচি ছিল, এই চাচির মানে তারা সবাই জানছে যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে, মানে সে আবার বাড়িতে বলে দিচ্ছে হ্যাঁ তার সাথে আমার বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে। এখন ওর আবার আরেকটা চাচি ছিল কোনাবাড়ি, তখন ওর মা এবং ওর বাবা ওর চাচিকে ফোন করে দিছে ঠিক আছে বিয়ে হয়ে গেছে, তো মেয়ে তো বিয়ে করেই ফেলছে, যাই হোক এখন জামাই আর মানে মেয়ের তুমি দাওয়াত করে তোমাদের বাসায় নিয়ে আসো। পরে আমি ওর চাচির বাসাতে গেলাম ওকে নিয়ে। আমার কথা হচ্ছে যে এখন আমি তাকে ঝেড়ে ফেলি কিভাবে? 17-18 দিন হয়ে গেছে, তার সাথে আমি সম্পর্কটা ব্যাকআপ করি কিভাবে? সে তো যেতে চাচ্ছে না। তার চাচি এখানে গেলাম, মিষ্টি নিয়ে গেলাম, নিয়ে গেলাম তার চাচির বাসাতে, তাকে রেখে তারপরে আমি তার সাথে সম্পর্ক শেষ করে দিলাম। কিভাবে শেষ করলেন? আপনার বাড়িতে সে আমাকে ফোন করে, আমি ফোন ধরি না। সে আমাকে ফোন করলাম, তাকে মানে খারাপ ভাষায় কথা বলে দিই। পরে সে মেয়েটা মানে ওর চাচির বাসাতে কয়েকদিন থাকার পর বাড়িতে চলে গেছিল। বাড়িতে যাওয়ার পর আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছে, অনেক কান্নাকাটি করছে, কিন্তু আমার পক্ষে মানে সেটা সম্ভব হয় নাই। আপনি এই পর্যন্ত যতগুলো মেয়ের কথা বললেন এখানে লিটন, প্রত্যেকটাই তো আগুনের ফুলকি। আমাদের সোসাইটিতে আগুনের ফুলকি শব্দটা আমি ব্যবহার করছি কেন সেটার এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। মানে আগুনের ফুলকি বা আগুন নিয়ে খেলার মতো, প্রত্যেকের জীবন নিয়ে খেলার মতো। কারণ আমাদের সোসাইটিতে একটা মেয়ের এইরকম একটা কলঙ্ক পড়া মানে হচ্ছে তার জীবন নষ্ট হয়ে যাওয়া। আমাদের যে সামাজিক প্রেক্ষাপট সেখান থেকে ব্যাপারটা এরকমই। বিয়ে হওয়া তো দূরের কথা, সে মেয়ের দিকে কেউই হাত বাড়াবে না, এরকম একটা অবস্থা। প্রত্যেকটা মেয়ের সাথে আপনি যেভাবে জড়াচ্ছেন, আমি দেখতে পাচ্ছি কোনো না কোনো ভাবে আপনার দুঃসম্পর্কের আত্মীয়, কিংবা এমন ভাবে জড়াচ্ছেন তার ফ্যামিলি সহ আপনি জড়াচ্ছেন। এই যে মেয়েটা, এই মেয়েটা থেকে শুরু করে আগের যতগুলো মেয়ের সাথে আপনি জড়িয়েছেন, যখন ব্রেকআপটা হতো বা যখন আপনি সরে আসতেন, তারপরে তারা কেউ বড় রকমের কোনো ক্ষতির মধ্যে পড়েছে? হ্যাঁ, এখানে বড় দুর্ঘটনা বলতে হয়েছে যে অনেকে ঘুমের ট্যাবলেট খাইছে, তারপর আত্মহত্যা করতে গেছে কিন্তু আত্মহত্যা করতে পারে নাই, বা ঘুমের ট্যাবলেট খাইছে, অচেতন অবস্থায় থাকছে। তার মা আবার আমাকে ফোন দিয়েছে, তার বান্ধবী ফোন দিয়েছে, ঠিক আছে আপনি তার সাথে শুধু একটু কথা বলবেন, ঠিক আছে সে এইভাবে মারা যাচ্ছে। লাস্ট পর্যন্ত সেই মেয়ের মা আমার সাথে কথা বলছে, এই ধরনের ঘটনা ঘটছে। এবং আপনি তখন আর ফিরে যাননি? না। আপনার কখনো পুলিশের ভয় করেনি? কোনো কারণে যদি এরকম একটা দুর্ঘটনা ঘটে যায়, আপনার কিন্তু পুলিশের হাতে চলে যেতে হবে এবং নারী নির্যাতনের কেসে আপনি ফেসে যেতে পারেন। আপনার ভিতরে কখনোই ভয়গুলো কাজ করেনি? না, এটা আমার কখনো আমার চিন্তাতে আসে না, এই ধরনের চিন্তাই আসে না আমার মনের ভিতরে। কিন্তু লিটন, আপনি কি জানেন যে বাংলাদেশের নারী নির্যাতনের যে আইন বা ধারাগুলো রয়েছে এগুলো অত্যন্ত শক্তিশালী? এবং আমি আপনার জায়গা থেকেই বলছি, কারণ চোরেরও কিন্তু একটা ভয় থাকে না? চোর যখন চুরি করে সে কিন্তু একটা ছোটখাটো অস্ত্র সাথে করে নিয়ে যায় সাধারণত, কিংবা দেখা যায় গায়ে প্রচুর পরিমাণে তেল মেখে যায় যাতে চোরকে না ধরা যায়, পিছলে চলে যেতে পারে। তো আপনি কোন ধরনের প্রোটেক্টিভ কোনো মেথড নিতেন কিনা? লাইক আপনি এরকম একটা অপরাধ করছেন বা এরকম একটা ঘটনা ঘটাচ্ছেন, এরপরে যদি বিপদ হয়ে যায় আপনি বিপদ সামলে উঠবেন কিভাবে, এরকম কোন চিন্তা ভাবনা আপনার মাথায় কাজ করতো?
না, ওইরকম কোনো চিন্তা ভাবনা আমার মাথায় কাজ করে না। দিস ইজ কল ফুললি ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশন যারা সাধারণত ড্রাগ নেন তারা একুল ওকুল কোনো কিছু চিন্তা করেন না, এবং এই চিন্তা করেন না বলেও মায়ের গলায় ছুরি ধরেন কখনো কখনো। আমরা পত্রিকায় খবর পাই যে মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে শুধুমাত্র ড্রাগ নেবার কারণে। এগুলো হচ্ছে এত বড় মাপের অ্যাডিকশন, যে অ্যাডিকশন গুলো কখনোই হিতাহিত কোনো জ্ঞান থাকে না। এটা করলে কি হবে, এটা করার আগে কি হবে, করার পরে কি হবে, কোনো ধরনের কোনো ব্যাপার স্যাপার থাকে না। এবং যে কারণেই দেখুন, ও আজকে প্রথম অকপটে স্বীকার করছে যে আমি যখন এগুলো করতাম আমার মাথায় এগুলো কাজ করতো না, যেটা করার পরে কোনো একটা মেয়ে যদি আইনের হাতে আমাকে তুলে দেয় বা নারী নির্যাতনের মামলা দেয়, তাহলে সারাটা জীবন ওর জন্য একটা দুর্বিষহ জীবন হতে পারে। ও কিন্তু ওই কথাটা একবারের জন্য ওর মাথায় আসেনি। আমরা সামনের দিকে আরো যেতে চাই। তারপরে সেই টাঙ্গালে মেয়েটার পরে তখন আমার ভিতরে বেশ কিছুদিন একটা স্থগিত গেছে যে না, আমি আর মেয়েদের সাথে এই ধরনের ছলনা করব না। এর ভিতরে মানে যখন আমি ভালো হতে যাচ্ছি তখন আমার একটা বন্ধু ছিল, ওর নাম রাজীব। তার একজন মানে লাভার ছিল, লাভার বলতে মানে নতুন রিলেশন হয়েছে তাদের সাথে। তো সেই মেয়েটার কেন জানি মন খারাপ। তখন আমাকে সেই বন্ধু বলতেছে, দেখো ওর মনটা খুবই খারাপ, সে আমার সাথে কথা বলতে চাচ্ছে না, কান্না করতেছে, কেন জানি কান্না করতেছে, তুমি তাকে একটা গান শোনাও, ঠিক আছে, তার মনটা একটু ভালো করে দাও, আমি তোমাকে তার নাম্বারটা দিই, তুমি কথা বলো। পরে আমি বললাম না, আমি ওই নাম্বারের কাজ বলতে আমি আর ওগুলো করবো না। পরে বলতেছে না, এটা তো আমার লাভার। তা আমি বললাম তোমার লাভার যদি পরে যদি বাই চান্স আবার আমার এখানে ফেসে যায়, পরে কোনো সমস্যা নেই, ফেসে গেলে তাহলে দিতে পারো। সেই নাম্বারটা দিল, সে আবার বলে দিছিল যে আমার এক বন্ধু ফোন দিবে। তখন আবার আমার একটা দৈনিক পেপার আমার সাক্ষাৎকার ছাপা হয়েছিল, এই আপনার শিল্পী হিসেবে, নতুন শিল্পী, উদীয়মান শিল্পী। ওকে, সাক্ষাৎকার ছবি সহ পেপারটা সে আমার বন্ধু তার লাভারকে দেখাইছিল। ওর বলছিল যে তোমার শিল্পী বন্ধুর সাথে একসময় পরিচয় করে দেবে, বলতে ঠিক আছে আসলে পরিচয় করে দেবো। আমি আবার তখন একটা FM প্রোগ্রাম করি। দাঁড়ান, FM এ লাইভ করেন মানে হচ্ছে আপনি ওখানে গান করেছিলেন? হ্যাঁ। ওকে, ওই দিক দিয়ে মোটামুটি আমি তখন মেয়েদের বিষয়টা ছেড়ে তখন আমি সঙ্গীতের প্রতি ভালোভাবে আসতে, এবং কি বিভিন্ন জায়গাতে শো করি। শো করার পরে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। তারপর আমি তাকে ফোন দিলাম। তাকে ফোন দেওয়ার পরে সে দেখি, পরে আমি পরিচয় দিলাম। পরে বলতেছে যে জি ভালো আছেন। আমি বললাম হ্যাঁ, আপনার নাকি খুবই মন খারাপ, কেন মন খারাপ বলেন তো? পরে বলছে ভাই আপনি একটা গান শোনান। পরে আমি তাকে সে মনে এখানে তুমি শুধু তোমাকে সেই গানটা শোনালাম। শোনানোর পরে মেয়েটা বললো যে ঠিক আছে, আমার মানে মনটা ভালো হয়ে গেছে, আপনি আরেকটা গান শোনান। পালাক্রমে আমি মনে হয় 3-4টা গান শোনাইছিলাম তাকে। তারপরে মেয়েটা বলে যে ঠিক আছে, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার সাথে মানে কথা বলবো, যখন আমার খারাপ লাগে তখন কথা বলবো। বললাম ঠিক আছে, বলতে পারেন, সমস্যা নেই, আমি যদি ফ্রি থাকি তাহলে কথা বলবো। পরে মেয়েটার সাথে আমার খুবই যোগাযোগ হয়, মানে একদম অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে, প্রত্যেকদিন যোগাযোগ হয়। তখন আমার বন্ধুর সাথে সেই সম্পর্ক ব্যাকআপ করে দিচ্ছে, ব্যাকআপ করে দিয়া আমার সাথে সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক আমার সাথে জোড়া দিতে চাচ্ছে, কিন্তু সে জানে না আমি বিবাহিত। আমার বন্ধু তাকে বলে নাই যে আমি বিবাহিত। ইনফ্যাক্ট আমি একটু এখানে আপনাকে থামাচ্ছি। একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার বন্ধুই ওই তার প্রেমিকার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিলেন, এক। 2 নম্বর সেটা হচ্ছে যে আপনি আপনার বন্ধুর প্রেমিকার সঙ্গে কথা বলছেন, সেটা আপনার বন্ধু জানে। তারপরেও এই মেয়েটা চাচ্ছে আপনার সঙ্গে সম্পর্কে জড়াতে, বন্ধুকে সাইড করে দিয়ে। তখন কি আপনি আপনার বন্ধুকে সেটা ইনফর্ম করেছিলেন? আপনার বন্ধু কি জানালো? বন্ধু তখন তো সে মানে জিনিসগুলো বিশ্বাস করে না। তখন আমি তাকে SMS দেখালাম, বা ওই যে রেকর্ড করে রাখছি সাউন্ড রেকর্ডে। তা আমি আবার এইসব প্রমাণ রাখি, এটা দেখাইছি। পরবর্তীতে সে করছে, এবং কি দেখা গেছে যে তার সাথে যখন যোগাযোগ আস্তে আস্তে বাদ দিচ্ছে, মানে একদম কমাই দিচ্ছে সে। মানে আমার বন্ধু ফোন দিলে বলে যে ব্যস্ত আছে, আমি এখন কথা বলতে পারবো না, এই ধরনের। তার বন্ধুটা মানে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আমার বন্ধুর ছোট বোন ওটা জানতো যে ভাই যাকে মানে যার সাথে সম্পর্ক ছিল তার সাথে এখন লিটন ভাইয়ের সম্পর্ক চলতেছে, কারণ আমার ওই বন্ধুর ফ্যামিলির সাথে আমি কথা বলতাম। পরে সে এক প্রকার মানে মেনে নিল। আমি কৃষি গবেষণাতে বেড়াতে গেলাম, ওই আমি, আমার সেই বন্ধু, আর সে বন্ধুর যে লাভার, আর তারপরে আপনার বন্ধু তার প্রেমিকাকে বলে নাই যে ছেলেটা বিবাহিত? কেন বলেনি? বলে নাই, আমি বলতে মানা করছি এমনিতে, মানে কোথাও যেন আমাকে বিবাহিত মানে পরিচয় না দেয়। এটাকে আপনি সব জায়গাতেই বলে দিতেন যে কারণ আপনার তাহলে শিল্পী সত্তা বিকশিত হতে সমস্যা হবে, এরকম কোন ব্যাপার স্যাপার কি? কিংবা সেলিব্রিটিরা আনমেরিড থাকলেই বরং ভালো, এরকম কোন ব্যাপার স্যাপার কাজ করতো মাথার মধ্যে? হ্যাঁ, মানে ওইরকম ব্যাপার স্যাপার বলতে আমি কোথাও মেরিড পারসন যে সেটা আপনি সে পরিচয় দিতেন না? ওকে। না, কেউ তো আমরা দেখেছি মোটামুটি 2 বউ নিয়ে, 2 কাঁধে 2 বউ নিয়ে ছবি দিয়ে মোটামুটি একটা ক্রেডিট হিসেবেও পরিচয় দেয় অনেক জায়গায়, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আপনি সেটা দিতেন না। ওকে, আমি এখানে একটু বলি প্রিয় শ্রোতা, ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2 ধরনের কনসেপশন গ্রো করতে পারে আজকের এই শো শোনার পরে। একটা হচ্ছে যে পুরোপুরি
যারা এই ধরনের প্রতিভা নিয়ে দুনিয়াতে আসেন, শিল্পী, পারফর্মিং আর্টে যারা ভালো করেন, সেটা শিল্পী হোক অন্য কিছুই হোক, এটা কিন্তু একটা অনেক বড় অস্ত্র মানুষের কাছে যাওয়ার জন্য, অনেক বড় একটা শক্তি। কিন্তু সেই কাছে যাওয়ার পরে আপনি সেই যাওয়াটাকে কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু ওই দুজন মানুষের ব্যক্তিগত ইচ্ছার উপরই নির্ভর করে। এটার জন্য ওই শিল্পী সত্তাকে কিংবা ওই যে পারফর্মিং আর্ট ওটাকে প্রশ্নবিদ্ধ করে কিন্তু কোনোভাবেই পার পাওয়া যাবে না। ওটার কোনো দোষ নেই, ওটার শক্তি। যদি আরো বেস্ট ভাবে এক্সাম্পল দিই, যে একটা তরবারি একটা শক্তি কিংবা একটা পিস্তল একটা শক্তি, সেই পিস্তলটাকে আপনি ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য ব্যবহার করবেন নাকি আপনি চোরাচালানকারী হিসেবে ব্যবহার করবেন, সেটা কিন্তু পিস্তলের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে আপনার ব্যক্তি ইচ্ছার উপরে। সুতরাং পিস্তলের দোষ দিয়ে কোনো লাভ নেই কিংবা ওই তরবারির দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই। ওকে, হ্যাঁ, তারপর কি করলেন? গাজীপুর কৃষি গবেষণার ভিতরে গেলাম। তখন আমার বন্ধুর লাভারিটা, মানে আমার বন্ধু এটাকে বলে দিল, রাজীবকে বলে দিল যে দেখো আমি তাকে ভালোবাসি, তুমি আমাকে পছন্দ করতাম, তোমাকে মানে সেইভাবে পছন্দ করতাম, তোমাকে বন্ধু হিসেবে পছন্দ করতাম, সেটা বলতেছে। পর সে আমার বন্ধু মানে অনেক কান্নাকাটি, তো যাই হোক সেটা মেনে নিছে। মেনে নেওয়ার পরে এখন আমার বন্ধু মেনে নিয়েছে, মেনে নিয়ে বলতেছে ঠিক আছে যা হওয়ার তা তো হইলই। তারপরেও সে মানে প্রকাশ করে নেয় যে আমি বিবাহিত। এরপরে এইভাবে বেশ কিছুদিন চলতে চলতে তো সেই মেয়েটাই মানে আমার কাছে মানে সময় চায়, কিন্তু আমি সময় দিতে পারি না। তো একবার একটা যে কোনো একটা হোটেলে তার সাথে আমার এই হইলো, ফিজিক্যালি রিলেশন হইলো। আমার বন্ধু এটা ঠিক করে দিচ্ছে হোটেলটা। দাঁড়ান, আপনার বন্ধু মানে ওর প্রেমিক ঠিক করে দিয়েছে এটা? হ্যাঁ, কারণ সে তো জানতেছে যে না আমার এখানে আর কোনো কাজ হবে না, কারণ যেহেতু সে মূল স্বীকার করে ফেলছে যে দেখো আমি তোমাকে বন্ধু হিসাবে ভালোবাসতাম। তখন থেকে সে মেনে নিছে এবং সে কান্নাকাটি করছে। সেটার জন্য অবশ্য আমি তো জানছি যে ঠিক আছে সে ভালোবাসতো, কারণ মেয়েটা তার সাথে কি ধরনের সম্পর্ক ছিল সেটা আমি এখন পর্যন্ত জানি না। তো তারপরে সেই ঠিক করে দিল। তো এখানে আমাদের হইলো, হওয়ার পরে তার সাথে এখনো মানে যোগাযোগ আছে। সে এখনো জানে না যে আমি যে বিবাহিত। তো তারপরে এভাবে তখন অন্য আর মানে মেয়েদের সাথে আমি তেমন ভাবে জড়াচ্ছি না। এই তো এখন থেকে 1 বছর হচ্ছে। আবার আমি সিম ব্যবহার করতাম আপনার টোটালি 8টা সিম ব্যবহার করতাম। 8টা? হ্যাঁ, এখনো সেটা করি, মানে আজকে পর্যন্ত সেটা করতেছি বলতে এখন পর্যন্ত মানে 4টা চলতেছে। আমার সমস্যা হওয়ার কারণে আর 4টা অফ আছে, কিন্তু 4টা আপনি এক্সিস্টিং এখন ওই ধরনের রিলেশনশিপের মধ্যে আছেন? হ্যাঁ, এখন এই 1 বছর ধরে আরো বেশি হচ্ছে। হ্যাঁ, আগের তুলনায় আরো বেশি আপনি ইনভলভ? আগের তুলনায় আরো বেশিতে চলে আসছে। আপনার এই 1 বছর ধরে ইউটিউব নামে একটা অপশন দিছে, সেখানে মানে গান করা যায়। সময় হচ্ছে 2 মিনিট, নিজে কথা বলে জাস্ট আপনি গান বললেন বাস। ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানে যেই ব্র্যান্ডেরও নাম নিয়েছে সেই ব্র্যান্ডের নামটা এখানে মিউট শব্দ ব্যবহার করেছি। আপনারা ব্যবহার করলে হয়তো বা বুঝতে পারবেন আমরা কোনো ব্র্যান্ডের ব্যাপারে করছি না, আমরা শুধু ফ্যাসিলিটিগুলোকে ব্যবহার করছি। আমরা বলতে চাই প্রযুক্তির কারণে মানুষের সাথে মানুষের যোগাযোগের সুযোগ বাড়ছে এবং সেই সুযোগটাকেও অনেকে অন্যায়ভাবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তারপর কি হলো? আমি সেখানে অনেকগুলো গান করি, সেই গানগুলো আমার অনুমোদিত হয়। তো সেখানে আমি গানের সাথে আমার নাম্বার দিয়ে দিই। নাম্বার দিয়ে দিলাম, সবাই যোগাযোগ করে, সব মেয়েরা যোগাযোগ করে, অনেক ছেলেরাও যোগাযোগ করে যে ভাই আপনার এই গানটা খুব ভালো লাগছে, ওই গানটা খুব ভালো লাগছে, ওই গানটা খুব ভালো লাগছে, এই ধরনের। আবার মেয়েদের সাথে আমার মানে বেশি একদম, আগে আপনাকে খুঁজে বের করতে হতো আর এখন আপনাকে সবাই খুঁজে বের করছে। হ্যাঁ, আগে আমি নিজে খুঁজতাম, এখন আমাকে খুঁজে বের করছে এই ধরনের। এখন আমি দেখা গেছে যে এমনও দিন যায় যে মানে 2-4 জন মেয়ে জুটে গেছে এই ধরনের, মানে গড়ে এরকম। তারপর এভাবে চলতে এখানে বিবাহিত অবিবাহিত সব মেয়ে আছে, মানে গান শুনে গান ভালো লাগে যোগাযোগ করে। তো সেখান থেকে আমি আবার সেরা শিল্পীর অ্যাওয়ার্ড পাই ওইখান থেকে। হ্যাঁ, মানে প্রত্যেকটা জেলা থেকে, থানা প্রান্ত থেকে যারা টপ সিঙ্গার হয়েছে সেটা আবার সাপ্তাহিক একটা টপ সিঙ্গার বাছাই করতো। সাপ্তাহিক টপ সিঙ্গার থেকে আবার টপ সিঙ্গারদের নিয়ে একটা হয়েছে, একটা অনুষ্ঠান করছে সেই কোম্পানিটা। তো অনুষ্ঠান করার পরে সেখান থেকে আবার সেরা শিল্পীর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং সেটাও সবাই জানছে। তারপরে নামে একটা করছে, অপশন দিছে যে যারা সেরা হয়েছে তাদের গানটা, সেটা আরো মানে মিউজিকের সাথে গানগুলো। তো সেটার জন্য আরো ভক্ত আমাকে যে জিজ্ঞেস করে যে তুমি কাউকে ভালোবাসো কিনা, বলি না, কাউকে ভালোবাসি না, জীবনে প্রেম করি নাই, এই ধরনের সম্পর্ক দিয়া তখন বেশ কিছুদিনের ভিতরে অনেক মেয়ের সাথে আমার ঘনিষ্ঠতা হয়ে গেল এবং অনেক মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক হয়ে গেল। ওকে, একজনের মানে আমি কারোর সাথে স্বীকার করি না যে মানে আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, সংসার আছে, এই ধরনের স্বীকার করি না। তা আমার স্ত্রী এটা যখন দেখলো যে মাঝখানে বেশ কিছুদিন ভালো যায়, এখন তো আবার এই অপশনে যায়, এখন তো আবার তার বাড়তেছে জিনিসগুলো। তখন আপনার রাঙামাটি থেকে একটা মেয়ে, সেও গান করতো, তার স্বামীও গান করতো, সেই মেয়েটা চলে আসলো, মানে সেই মেয়েটা চলে আসছে ঢাকা তার স্বামী থেকে। তার সাথে আমার একটা স্বামীর সঙ্গে কি ছাড়াছাড়ি হয়ে? হ্যাঁ, স্বামীর সাথে ছাড়াছাড়ি না, মানে তার স্বামী তার উপর খুব নির্যাতন করতো, সে আমার সাথে সবকিছু বলতো। তো বলছে যে ঠিক আছে আমি চলে আসবো। রাঙামাটি থেকে মানে কি উনি কি আদিবাসী ছিলেন? না, আদিবাসী না। ওকে, বাঙালি ছিলেন? হ্যাঁ, বাঙালি ছিলেন। তার পরবর্তীতে সেই মেয়েটা বলতেছে মানে তার স্বামী সবসময় নির্যাতনকারী করে, তার স্বামীর কাছ থেকে সে পলায় চলে আসবে। তো তার বাবা মা পরবর্তীতে নিয়ে আসছে তাকে, মেয়েটাকে। তার বাড়ি ছিল আপনার
দিনাজপুরে। তার বাবা মা তাকে যখন নিয়ে আসছে যে অনেক ইয়ের পরে তার স্বামীর কাছে আর দিবে না তাকে, তখন সে আবার ঢাকা চলে আসলো। ঢাকা চলে আসলে আমি তাকে নিকটতম এক জায়গাতে রাখলাম, ফ্যামিলি বাসাতে, যে আপনাদের সাথে মানে থাকবে, খাবে, মাসে আপনাদেরকে কত দিতে হবে, সে থাকবে আপনাদের এখানে, ঠিক আছে। পরে তাকে রাখলাম, সে 20 দিন 21 দিন থেকে সে চলে গেছে, কিন্তু আমার পুরো মাসের টাকাটা আমার বহন করতে হয়েছে। আমি যে টাকাগুলো খরচা করতাম, মানে শুকরে পাচ্ছি, খরচা করতেছি, কিন্তু আমি এমনিতে করি নাই যে কোনো মেয়েকে যে ঠিক আছে তোমরা টাকা পয়সা নিয়ে চলে আসো, এই কথা বলি না, কিন্তু আমি এমনিতে বলতাম যে ঠিক আছে মানে আমি আনমেরিড, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, তো তাদেরকে এই ধরনেরই করতাম। তো তারপরে করে আপনি আপনার যে কাজটা ছিল ওটা উদ্ধার করে আমার সম্পর্ক শেষ। মানে যার সাথে আমার হয়ে যেত তার সাথে আমি সম্পর্ক একদম টোটালি মানে কেমনে ব্রেকআপ করবো, যার সাথে আমার কাজ হয়ে যায় তাকে আমি সোজা কথা আমি বলে দিই ঠিক আছে তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না, ব্যাস। তো সে আমাকে দেখা গেছে যে নানান ধরনের অভিশাপ বা নানান ধরনের গালাগালি কান্নাকাটি করে বেশ কিছুদিন পর শান্ত হয়ে যায়। তো এখন আরেকজন মেয়ের সাথে সম্পর্ক চলতেছে মাদারীপুর। তো সেই মেয়ে আমার গান শুনেই মানে প্রেম করছে, যে সেই অপশন থেকে গান শুনছে, গান শোনার পরে প্রেম করছে। যখন আমি মানে ওখান থেকে অ্যাওয়ার্ড পাইছি শুনছে, আরো করছে। তো সেটা থেকে সে মেয়ে খুব ভালোবাসে, তার বান্ধবীর সাথে আমার কথা হয়, তার এক কাকি আছে, তার কাকির সাথে আমার ফোনে কথা হয়। পরে তার সাথে আমার দেখা হইলো, সে ঢাকায় আসলো, তার এক বোনের বাসায় আসছে, তার বোনের সাথে আমার কথা হয়েছে, তার বোনের সাথে আমার কথা বলাই দিছিল। ঢাকা যখন আসছে তার বোনের বাসাতে আমার তার সাথে দেখা হয় এবং তার সাথে আমার সম্পর্ক হয়। এরপরে সম্পর্ক হওয়ার পর সে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমি তাকে বলছি ঠিক আছে তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না, ঠিক আছে। পরে বলতেছে যে না, কেন সম্ভব না? পরে আমি বললাম না, আমার আর সম্ভব না, তুমি তোমার চিন্তা করো, আর আমি আমার ফ্যামিলি আমাকে বিয়ে, যেখানে বিয়ে করাবে সেখানে আমি বিয়ে করবো, আমি লাভ করে বিয়ে করবো না। পর সে মেয়ে ঘুমের ট্যাবলেট খায়া একদম সিরিয়াস অবস্থা। তো তার বান্ধবী ছিল, তার বান্ধবীর সাথে তো আমার মোটামুটি প্রায় সময় যোগাযোগ হতো। তার বান্ধবী আমার ফোন করলো, ফোন করে বলতেছে দেখেন সে তো মানে ঘুমের ট্যাবলেট খেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে, এখন আপনি মানে কি করবেন, তার সাথে কথা বলেন। আমি বললাম না, তার সাথে মিথ্যা কথা বলে আমার লাভ নেই। বলে মিথ্যা কথা বললে লাভ নেই মানে আপনি সেই ঢাকা থেকে মাদারীপুর এসে দেখা করে গেছেন, আবার সে ঢাকা গেছে দেখা করছেন, এখন কিসের মিথ্যামিথ্যি? পরে আমি বললাম না, এটা আমি তার সাথে সম্পর্ক আমার শেষে আচ্ছা ঠিক আছে সম্পর্ক শেষ, এখন তো সে মানে আত্মহত্যা করতে যাচ্ছে, আপনি তার সাথেই করেন, তার সাথে একটু কথা বলে তাকে একটু মানে শান্ত করেন, তারপর আমরা ভালোভাবে তাকে বোঝাচ্ছি। পরে আমি বললাম না, তার সাথে কথাই বলবো। জীবনের সমস্ত অপ্রিয় সত্যকে সে আলোর সামনে তুলে ধরেছে, যেটা অনেকেই নিতে পারছেন না, কিন্তু আমরা বিশ্বাস করি অনেক মেয়ে আজকে সচেতন হবেন। লিটন, আপনার কাছে ফিরবো, এবং অদ্ভুত একটা বিষয় আপনি আমাকে দেখাচ্ছিলেন যখন বিরতিতে ছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের এখানে এসছে, আপনি বলছিলেন যে অনেক মেয়ে আমাকে ফোন দিচ্ছে, একজন মেয়ে বোধহয় আপনাকে এ পর্যন্ত 19 বার ফোন দিয়েছে। এই ফোনের ব্যাপারটা সবসময় চলতেই থাকে না? ফোনের ব্যাপারটা সবসময় চলতে থাকে বলতে, এখন এই যে আমি এই অপশনে আসার পরে যে অনেকের সাথে আমার রিলেশনটা হয়ে গেল, আমি অনেকের সাথে ব্যাকআপ করার পরে কিছু ক্ষেত্রে আমি ব্যাকআপ করি না, কি জন্য অনেকে পরীক্ষা দিচ্ছে, এখন তাদের পরীক্ষা চলতেছে, লেখাপড়ার ব্যাকআপ করবে, বা অনেকের সাথে সামান্য একটু ব্যাকআপ করার চিন্তা ভাবনা করে দেখছি সে মানে আত্মহত্যা করবে বা এই করবে এই ধরনের। আমি চাচ্ছি যে আস্তে আস্তে কম মানে তাদের সাথে একদম কম যোগাযোগ করে তারা যেন আমাকে ভুলে যায়, মানে এটা করতেছি। আপনি ফোনটা বারবারই চেক করছিলেন, কতজন মেয়ে এর মধ্যে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এই শো চলাকালীন সময়? শো চলাকালীন টোটাল 4 জন মেয়ে। 4 জন মেয়ে আপনাকে নক করেছে এখন পর্যন্ত, এবং একজন 19 বারের মতো ফোন দিয়েছে। হ্যাঁ, একজন 19 বার ফোন দিয়েছে, আরেকজন মনে হয় 4-5 বার, তারপর আরেকজন 2 বার। ওকে, আমরা আবারও ফিরছি আপনার সেই জায়গাটি থেকে। সেটা হচ্ছে যে আপনি বললেন যে মেয়েটি সুইসাইড করার চিন্তা ভাবনা করছে ঘুমের ওষুধ খেয়ে, এবং আপনাকে বলা হচ্ছিল দেখে যাওয়ার জন্য। তারপর তখন তার মা বললো যে এইটা কেন, তার বান্ধবীকে বললো যে তোমরা এই বিষয়ে কিছু জানো নাকি? পরে বললো যে ঠিক আছে দেখেন আন্টি, এরকম একটা ছেলের সাথে তার রিলেশন আছে। তা আমি আবার আমার ছবি পাঠাইছিলাম, কিছু আমার পোস্টার পাঠাইছিলাম, আমার ভিজিটিং কার্ডের যে ছবিগুলো সেগুলো পাঠাইছিলাম, আমার ডান্স ক্লাবের সবগুলা নানান জায়গায় শো করছে, ওই ধরনের কিছু ছবি তাকে আমি দিছিলাম। পরে বলছে যে এই ছেলেটার সাথে মানে তার রিলেশন ছিল, এখন ছেলেটা কথা বললে না বা রিলেশন ব্রেকআপ করে দিচ্ছে, সেই জন্য এই ঘুমের ওষুধ খাইছে, অচেতন পড়েছে। তো তার বাড়িতে তো কান্নাকাটি যে অচেতন অবস্থা। তখন তার মা আমাকে অনুরোধ করে, দেখো বাবা, তুমি আমার ছেলের মতো, তুমি আমার মেয়েটার সাথে মানে কথা বলো, ঠিক আছে, কথা বলো, পরে আমরা তুমি যদি সম্পর্ক করতে না চাও ঠিক আছে আমরা পরে তাকে বোঝাবো, আর যদি সম্পর্ক করতে চাও আমরা তোমার অভিভাবকের সাথে কথা বলবো। তখন আমি তো অভিভাবকের সাথে কথা বলবো কি, আমার অভিভাবক কি কখনো কথা বলবো, কারণ আমি তো সংসারী, তারা তো জানে না। তো তারপরে সে মেয়েটার সাথে এখন পর্যন্ত মানে আস্তে আস্তে মানে কম কথা বলি আর কি, তখন কথা বলছি, পরে শান্ত পরিবেশে সে আসছে, বলছে ঠিক আছে তুমি যতদিন আমার সাথে সম্পর্ক রাখবো ততদিন আমি ভালোভাবে লেখাপড়া করবো, সম্পর্ক রাখবো না আমি লেখাপড়া করবো না, আর পাগলামি করবো। তো তার সাথে
মাঝে মাঝে যোগাযোগ হয়। আর আমার বন্ধুর যে লাভারটার কথা বলছিলাম, সেই মেয়েটার সাথে আমার যখন ফিজিক্যাল রিলেশন হয়ে যায়, আমি তখন তার সাথে সম্পর্ক আস্তে আস্তে ব্রেকআপ করে দেওয়ার চিন্তা ভাবনা করি। সে তখন আরো পাগল হয়। তখন আমি তাকে বোঝাই যে ঠিক আছে, তোমার সাথে আমি সম্পর্ক আর রাখবো না। সে তো খুব কান্নাকাটি। তো একবার আমাকে ডেট দিয়ে আমি অমুক দিন চলে যাব তোমার এখানে, তোমার বাসার সামনে সামনে আমি চলে যাব। সে আমার বাসা চিনে না, কিন্তু কলেজের সামনে চলে আসবে সে, কারণ সে জানে আমি এখানে থাকি। পরে সে চলে আসছে, আসার পর আমি তার নাম্বার রিসিভ করিনি। সে যখন বাড়ি থেকে পালায় চলে আসছে, আমি তার নাম্বার রিসিভ করি। তার বান্ধবীর বাসাতে ছিল, থাকার পরে সে তার আর বাড়িতেও ফিরে যায় নাই। বাড়িতে ফিরে যায়, তার মোটামুটি লেখাপড়া সবকিছু বেচতে গেল, তো বাড়িতেও ফিরে যায় নাই। তার সাথে তখন আমার আর যোগাযোগ হয় না, বেশ কয়েকদিন যোগাযোগ হয় না। পরে সে তার বান্ধবীর ভাইয়ের এক বন্ধুর সাথে তার বিয়ে হয়। পরবর্তীতে আমি জানতে পারছি আর কি। কেন এই বিয়েটা কেন হয়? কারণ সে বাড়িতে ফিরে গেলে সমস্যা হবে। হ্যাঁ, সে বাড়িতে ফিরে গেলে সমস্যা হবে বলতে কি, বাড়ি থেকে তখনই পলে আসছিল যখন তার বিয়ে ঠিক করে ফেলছিল। কিন্তু সে আমাকে নিয়ে সংসার করবে দেখে সে বিয়ের থেকে সে বিয়ে এখন ঠিক করছে কেন, সেটার জন্য চলে আসছে। আর সে এখন চিন্তা করছে সে এখন যাবে কোথায়, এটার জন্য সে আরেকটা বিয়ে করে, আরেক তার বান্ধবীর ভাইয়ের বন্ধুকে। বেশ কিছুদিন তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না। বেশ কিছুদিন পর আবার অন্য একটা নাম্বার থেকে আমাকে ফোন দেয় সেই মেয়েটাই। তো ফোন দিয়ে আমাকে বলে যে কেমন আছো, আমি বললাম ভালো। বললাম কি ব্যাপার, এতদিন পর কোত্থেকে তুমি? এতদিন পরে কয় আমি আসি এক জেলখানায়, কিন্তু তার যে বিয়ে হয়েছে সেটা আমাকে আর বলে না। তো তখন আমি ঠিক বলে যাচ্ছি, ঠিক আছে তুমি যাই হোক, আমি তোমার সাথে কি এই নাম্বারে যোগাযোগ করতে পারবো? সে বলে যে না, এই নাম্বারে তুমি কখনো ফোন দেবো না, আমি তোমাকে ফোন দেবো। আমি বললাম ঠিক আছে। এরকম চলতে চলতে গত রমজানে তার সাথে আমার একদিন হঠাৎ তার সাথে কথা বলতে ইচ্ছা করতেছিল। সে তো ফোন দেয় তার সে যখন সময় পায়। আমি তাকে ফোন দিছি, তখন একটা ভদ্র মহিলা রিসিভ করছে। রিসিভ করে বলতেছে যে কাকে যাচ্ছেন? পরে আমি বললাম, ওর নাম বললাম যে ওর একটু দেন। পরে বলতেছে না, তার স্বামীর জন্য ইফতারি তৈরি করতেছে। আমি বললাম তার স্বামীর জন্য ইফতারি তৈরি করতেছে মানে? আপনি না তার ভাই, আপনারা বিয়ে দিয়ে গেলেন আর কোনো খবর নিলেন না, এই সমাচার। তার স্বামী তো প্রত্যেকদিন তাকে মারধর করে। পরে আমি ভাবলাম যে বিয়ে হয়ে গেছে, সেটা আমার কাছে বলে নাই। যাই হোক, কোনো কারণবশত তার সাথে সম্পর্ক ব্রেকআপ করে ফেলছে, বিয়ের বিচ্ছেদ ঘটাই ফেলছে। তার দুই ফ্যামিলিগতভাবে বিচ্ছেদ ঘটাই ফেলছে। বিচ্ছেদ ঘটাই ফেলার পরে তারপরে আবার আমার সাথে বলতেছে ঠিক আছে তুমি আমার সাথে দেখা করো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। পর্যায়ে গাজীপুরে মিট করলাম, আমার সেই বন্ধু যেখানে থাকতো। তো এখান থেকে মিট করলাম। মিট করার পরে সে বলতেছে দেখো, আমি তোমাকে যেই একটা কথা আমি বলি নাই, আমার তো বিয়ে হয়ে গেছিল। পরে আমি বললাম তোমার যে বিয়ে হয়ে গেছে সেটা আমি জানি। বলো কিভাবে? আমি বললাম তোমার চাচি শ্বশুরের সাথে আমার কথা হয়েছে, কিন্তু আমি তোমাকে বলি নাই, কারণ তুমি যতদিন না বলবো আমি ততদিন বলবো না। পরে আমি বললাম যাই হোক, মানুষের জীবনে অ্যাক্সিডেন্টলি অনেক কিছু হয়, তোমার সাথে আমার অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, আমি তোমার সাথে আমার সম্পর্ক আমি রাখতে পারবো না। পরবর্তীতে আমাকে বলে দেখো, আমার তো তোমার জন্য আমার এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো আমার জীবনে, ঠিক আছে, আমি তোমাকে এখনো পাওয়ার আশা করি, আমি তোমার সাথে যোগাযোগ রাখবো, তুমি রাখো না রাখো সেটা বড় কথা, কিন্তু আমি তোমাকে পাওয়ার আশা করি। তারপরেও এইভাবে চলতে চলতে সেই মেয়েটার সাথে আমার আবার ফিজিক্যাল রিলেশন হয়। আপনি তখন বলেছিলেন যে আপনি বিবাহিত, আপনার বউ আছে? না, সে এখনো জানে না। সে এখনো জানে না? তার সাথে আজকের শো পর্যন্ত জানে না? না, আজকের শো পর্যন্ত তার সাথে সে আমাকে ফোন দিচ্ছে, সে এখনো জানে না যে আমি বিবাহিত। ওকে, এখন আমি যে বুঝতে পারছি না আমি সিদ্ধান্তটা কি নিব। আমার মনে হচ্ছে যে আমি যদি তার সাথে আপনার কনফেস করিয়ে দেই ফোনে, যদি এই মুহূর্তে আপনি তার সাথে কথা বলেন, ক্ষমা চান তার কাছ থেকে, এটা করতে আপনার লাভ হবে, আপনার জন্য সুবিধা হবে যে আপনি অন্তত একটা মেয়ের কাছ থেকে তো কাটিয়ে যেতে পারলেন। হ্যাঁ, এটা আপনাকে হেল্প করা হবে। আমার কাছে কখনো কখনো মনে হচ্ছে এটা আপনাকে হেল্প করা হচ্ছে আপনার কাজে। আবার কখনো কখনো মনে হচ্ছে যে ওই মেয়েটাকে জানিয়ে দেওয়া উচিত, যে মেয়েটা এই ধরনের ফাঁদে পড়ে আছে, এক ধরনের রিলিউশনে পড়ে আছে আপনার জায়গাটা থেকে, গানের জন্য হোক বা যে কোনো কারণেই হোক না কেন, তাকে জানিয়ে দিলে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে জীবনে। আমি ঠিক জানি না যে আমি আসলে কোনটা করব। আমি সত্যি সত্যি আপনাকে ফোনে মেয়েটার সাথে কনফেস করিয়ে দিব, নাকি এই ঘটনাকে আমি ভাবে মেনে নিয়ে সামনের দিকে গল্পটা এগিয়ে নিয়ে যাব। প্রিয় শ্রোতা, বিষয়টি আমি আপনাদের উপর ছেড়ে দিতে চাই। আমি যে কাজটি করতে চাচ্ছি আরো পরিষ্কারভাবে বলি, যে মেয়েটির কথা ওইখানে বলেছে সেই মেয়েটি মূলত তার ফাঁদের পড়ার শিকার, এবং মেয়েটি তাকে প্রচন্ড রকম ভাবে ভালোবেসে সে বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে তার কাছ থেকে। আমি যে কাজটি করতে চাচ্ছি, আমি চাই আজকে লিটনকে সরাসরি মেয়েটার সাথে এই মুহূর্তে অনুষ্ঠানে কথা বলিয়ে দেয়া, এবং কথা বলে দিয়ে মেয়েটার কাছে সমস্ত সত্য বলে দেয়া। এটা করলে লিটনের জন্য এক অর্থে লাভ, কারণ সে চায় মেয়েটার কাছ থেকে সরে আসতে, এবং এটা এক অর্থে মেয়েটার জন্যও অনেক বড় লাভ, কারণ মেয়েটা সত্যটা জানতে পারবে। পুরো বিষয়টা এখন আপনার কাছে আমি ছেড়ে দিতে চাই। আপনারা যদি মনে করেন যে লিটনকে কনফেস করিয়ে দেওয়া উচিত, অন্তত মেয়েটার স্বার্থে,
তাহলে আমি ওকে কনফেস করাবো ফোনে, নইলে আমি কনফেস করাবো না। আমি একটু ভোটে ছেড়ে দিচ্ছি বিষয়টি। আপনি যদি মনে করেন ওকে কনফেস করানো উচিত, তাহলে আপনি লিখবেন ইয়েস। আপনি যদি মনে করেন না, ওকে কনফেস করানো উচিত না, এতে ওরই লাভবান হবে, তাহলে আপনি লিখবেন নো। প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এবং তারপরে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা SMS পোলের রেজাল্টের জন্য অপেক্ষা করি, ততক্ষণে আপনার গল্পটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। স্টিল সেই মেয়েটি জানে না যে আপনি তাকে এইভাবে ট্র্যাপের মধ্যে ফেলেছেন। জি। তারপর সে এখন পর্যন্ত আমাকে কিছুক্ষণ আগে ফোন দিছে, তো ফোনটা তো রিসিভ করিনি। এখন পর্যন্ত সে জানে না যে আমি বিবাহিত, সে এখন পর্যন্ত আমাকে চায়। তারপরে ওই যে মাদারীপুর যে মেয়েটার কথা বললাম, সেই মেয়েটার সাথে এখনো রিলেশন আছে, সেও ফোন দিয়েছিল। আরেকজন মেয়ের সাথে রিলেশন আছে, সে এখন বলতেছে ঠিক আছে আমি আমার বাড়ি থেকে তার মায়ের দেওয়া সোনা দানা বা বেশ কিছু টাকা পয়সা নিয়ে সে চলে আসবে আমার কাছে। কিন্তু আমি তার সাথে সম্পর্ক ব্রেকআপ করতে চাচ্ছি। তাকে আমি যদি বলি হ্যাঁ তুমি নিয়ে চলে আসো, সে নিয়ে চলে আসতে পারবে বা নিয়ে চলে আসবে। আপনি তাকেও কনফেস করতে চান? হ্যাঁ, সেটা যদি চান তো করেন, সমস্যা নেই। এখানে আসছি, আমি তো যা করছি সবই অন্যায় অপরাধ, সবার সাথে সরি বলার জন্য। এখন আপনি যদি চান এখানে যতগুলো চান ততগুলোর সাথে আপনি মোটামুটি আমার যতগুলো সাধ্য করলাম ততগুলোর সাথে আমি একদম যোগাযোগ করে তাদের সাথে সরাসরি আর কি যেটা সরি বলে নেব। প্রিয় শ্রোতা, আমরা SMS পোলের রেজাল্টের দিকে যাচ্ছি। SMS পোলের ভোট, চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে। কত শতাংশ লোক চায় যে ও সরাসরি কনফেস করুক, আর কত শতাংশ মানুষ চায় যে ও কনফেস না করুক। Yes, 63%. No, 30%. No comments, 7%. কম্পিউটার বলছে 63% ইয়েস, 30% হচ্ছে নো এবং 7% হচ্ছে নো কমেন্টস। আমরা আপনাদের ভোটের প্রতি, আপনাদের চাওয়ার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু এখানে একটা বিষয় খুবই লক্ষণীয় শ্রোতা, সেটা হচ্ছে এটা কিন্তু খুবই ডেঞ্জার একটা পয়েন্ট। ডেঞ্জার পয়েন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আজকে যে মেয়েগুলোর সাথে ও জড়িত, সে মেয়েগুলো বাই হার্ট ওকে আকাশ পরিমাণ ভালোবাসে, আকাশ সম লাভ করে। তারা যদি কোনোভাবেই অনুষ্ঠানের মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক, সরাসরি এরকম একটা ধাক্কা পায়, সেটা লিটনের জন্য লাভ হলেও ওই মেয়েগুলোর জন্য কিন্তু অনেক বড় রকমের ক্ষতি হতে পারে। এবং একই সাথে শুধু ক্ষতি না, আমরা বলতে পারি যে ওই মেয়েগুলো যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। সেটা কিন্তু সম্পূর্ণরূপে যাহা বলিব সত্য বলিবার উপরে রেসপন্সিবিলিটি বাতলায়। এবং একই সাথে যারা ভোট করেছেন এখানে 60% উপরে যারা ভোট দিয়েছেন কনফেস করার জন্য, তাদের উপরেও রেসপন্সিবিলিটি বাতলায়, কারণ এই অনুষ্ঠানটি তার শ্রোতাদেরকে নিয়ে অনুষ্ঠান। মনে করার চেষ্টা করুন, যে মেয়েটি বিয়ের পরে চলে আসলো এবং তারপরেও তার সাথে রিলেশন রাখার চেষ্টা করেছে, সেই মেয়েটি যদি আজকে সমস্ত সত্য জানার পরে সুইসাইড করে, তাহলে সেই রেসপন্সিবিলিটি কি যাহা বলিব সত্য বলিব নেবে? এটা তো যাহা বলিব সত্য বলিব নিতে পারে না। সুতরাং আমরা আমাদের এই বিবেক বোধের জায়গাটা থেকে আপনাদের এই হা ভোটকে সাথে নিয়েই আপনাদেরকে এইরকম একটি রেসপন্সিবিলিটি জায়গাটায় ফেলে না দিয়ে আমরা বরং সিদ্ধান্ত নিচ্ছি যে না, তাদেরকে আমরা কনফেস করাবো না। কারণ এই কনফেসগুলো হলে তাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, মানসিকভাবে তারা অনেক বড় ক্ষতির শিকার হতে পারে। বরং আমরা বলতে চাই, যারা যাহা বলিব সত্য বলিব আজকে শুনেছেন, এবং যেসব মেয়ে যারা ও ট্র্যাপের শিকার, তারা যদি কেউ শুনে থাকেন এবং এটা যদি ডাউনলোড হয়, কালকে ডাউনলোড করার জন্য আমরা আমাদের ওয়েবসাইট এটা দিয়ে দিব, www.abcradio.bd.fm। ওখানে গিয়ে যারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এরকম ভাবে আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেকেই দিতে পারেন, ওর ভোকাল শুনে হয়তো অনেকেই চিনতে পারবেন, তারা তাদের জায়গাটা থেকে নিজে থেকে সরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি অত্যন্ত দুঃখিত লিটন, আমি এটা করতে পারছি না, বিকজ এটা করলে যেটা হবে, তারা যদি ওইখান থেকে কোনো দুর্ঘটনার শিকার হন, সেই রেসপন্সিবিলিটি আমাদের উপর চলে আসবে। আমরা সেই রেসপন্সিবিলিটি নিতে চাই না। ফিরছি আপনার কাছে। তারপর হচ্ছে আপনার গত 15 তারিখে আমি মোটামুটি প্রায় 50 জনের মতো মেয়ের সাথে সম্পর্ক ব্রেকআপ করলাম, এবং যাদের এই যে পরীক্ষা চলতেছে, লেখাপড়ার ক্ষতি হবে, বা যারা একদম মনে প্রাণে যারা চায়, আমি তো সেটা বুঝতে পারি যে কার টান কতটুকু। আমার সাথে যেহেতু সম্পর্ক আমি তো বুঝতে পারি, আমি সেই হিসাবে এই বেশ কিছু জনের সাথে এখন সম্পর্ক ঝুলাই রাখছি। কারণ আমি যদি এখন কথা বলা অফ করে দিই হঠাৎ করে যে ঠিক আছে আমি তোমার সাথে সম্পর্ক করবো না, তাহলে দেখা গেছে যে হয়তো বা অ্যাক্সিডেন্ট করে আত্মহত্যা করতে পারে, অনেক যে কোনো একটা অঘটন ঘটাই ফেলবে। প্রিয় শ্রোতা, আমাদের এখানে যাহা বলিব সত্য বলিবতে হৃদয় নামের একটি ছেলে এসেছিল। আপনারা দেখেছেন যে ও কিভাবে দুর্ধর্ষভাবে এই ঘটনাগুলো ঘটাতো। আমার অনুষ্ঠানে যারা শ্রোতা বন্ধু রয়েছেন, তার মধ্যে যারা টিনেজার, বিশেষ করে মেয়ে যারা রয়েছেন, তাদেরকে একটু বলতে চাই, প্লিজ, জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যাকে সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন, শুধুমাত্র একটা সুরেলা কণ্ঠ আর শুধুমাত্র সুন্দর সুন্দর ব্যবহার, এসব দিয়েই যদি পুরো জীবনটাকে জাজ করেন, তাহলে মানুষ হিসেবে দুনিয়াতে এসে লাভটা কি হলো বলুন? ওকে,
স্পিচলেস হয়ে গিয়েছি। আপনি কেন আসলেন বলেন তো, যাহা বলিব সত্য বলিব। এই যে এত বড় কিছু আজকে আপনি গুমর এখানে ফাঁস করে দিলেন, আপনি এখনো অনেক সুন্দর গান, সৃষ্টিকর্তা সেই ক্ষমতা আপনার কাছ থেকে কেড়ে নেয়নি এত বড় পাপের কারণে, এত বড় অপরাধের কারণে। আপনি কেন আসলেন? এখানে আসার উদ্দেশ্য হলো একটাই, এবিসি রেডিওর অনুষ্ঠান শুনলাম, বেশ কয়েকটা অনুষ্ঠান শুনছি আমি। শোনার পরে আমার বিবেকে মানে আমাকে করে করে খাচ্ছে যে না, আমি তো যা করতেছি সবই তো ভুল। আমার স্ত্রী আমাকে মানে বলতেছে যে ঠিক আছে, তোমার মেয়ে এখন বড় হচ্ছে, এখন আমার মেয়ের বর্তমান বয়স চলতেছে 4 বছরে পা দিছে, সে এখনই মানে মোটামুটি গানটা গায়। তো তোমার মেয়ের যদি এরকম হয় তাহলে তোমার মানে তোমার মন মানসিকতাটা কি হবে? কারণ তুমি যাদেরকে করছো তারাও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী হবে কোন এক সময়। তো তোমার বেলা যদি এটা হইতো তোমার কি হইতো? তখন আমি ভালো চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, আমার বিবেক আমাকে মানে এই করলো, ভুল স্বীকার করা উচিত এবং কি সরি বলা উচিত সবার কাছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যেটা, আমি আজকে যদি এই মেয়েদের সাথে আমার মানে এরকম সম্পর্ক যদি আমি না করতাম বা মেয়েদের প্রতি এরকম যদি আমি অ্যাক্টিভ না হইতাম, আমি হয়তো বা অনেক উপরে থাকতে পারতাম। কি জন্য? আমার বিশেষ পরিচিত যারা আছে বা যারা ঘনিষ্ঠ জানে যারা, তারা সব বলে তোমার যদি এই দোষটা না থাকতো তাহলে তুমি আজকে অনেক কিছু করতে পারতাম লাইফে, জীবনে অনেক বড় জায়গায়, হ্যাঁ বড় জায়গায় থাকতে পারতাম। কারণ তুমি থাকতে পারো না, এই জন্যই দেখে যে সেই জীবটা সে ডাকলে মানে আমি তার ডাকে যাইতে পারি নাই, বা অনেক জায়গাতে আমার এরকম হয়। আজকে আমার একটা বড় ধরনের গান নিয়ে একটা কাজ আছে, তারপর আমি সেটা গুরুত্ব দিই মেয়েটাকে মানে আপনি তো সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, রাইট? আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন। অবশ্যই। আপনি যেই শক্তিটা দিয়ে আজকে এত দূর এসছেন বা এই ধরনের কাজ করেছেন, সেটা তো আপনার গান। জি। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি আর গাইতে পারেন না, আপনার কাছ থেকে আপনার গলা থেকে সুর আল্লাহ নিয়ে নিয়েছে। আপনি কি করবেন? আপনি চিন্তা করতে পারেন 1-2 মধ্যে দুনিয়াতে দুর্ঘটনা ঘটা সম্ভব? হ্যাঁ, সেটা স্বাভাবিক। কারণ আমি এখানে আরেকটা কথা বলতে চাই। জি। আমার ডান্স ক্লাবের একজন ডান্স মাস্টার, তার এখন বয়স চলতেছে 19-এ পড়ছে। সে বিয়ে করার 3 মাস পরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে এখন সে দৃষ্টিশক্তি হারাই ফেলছে। সে মানে 2টা মেয়ের সাথে অলরেডি মানে শুধু খালি প্রতারণা করছিল আমার জানা মতে। তার লাভারের এক বান্ধবী ছিল, তার সাথে আমার রিলেশন ছিল। সে জানতো যে আমি বিবাহিত, আমার বাচ্চাকে দেখছে। আমার স্ত্রীকে বলে সে যে আপু দেখো, আমি তোমার সাথে বোনের মতো থাকবো, ঠিক আছে, আমরা একই সংসারে থাকবো, মানে কান্না করে করে এসব বলে এখন পর্যন্ত। না, আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা আমি বুঝতে পেরেছি। দুজন মানুষকে প্রতারণা করে সে জীবনে এত বড় শাস্তি পেয়েছে আপনার জায়গা থেকে। আপনি তো 20-এরও বেশি চলে গিয়েছেন, 50-এর কাছাকাছি চলে গিয়েছেন আপনার স্ট্যাটিস্টিক শুনে আমার যেটা মনে হচ্ছে। তাহলে তারা প্রত্যেকে যাওয়ার সময় আপনাকে অভিশাপ দিয়ে গেছে। এই অভিশাপগুলোর একটা অভিশাপ যদি আল্লাহ শোনে, আপনার ঘরে সন্তান আছে, এবং আপনি এসটিডি সম্পর্কে জানেন কিনা জানি না, এটাকে বলে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেগুলো মানুষের শরীর থেকে আসে এবং এগুলো এতটাই ভয়াবহ। আপনি এইডস সম্পর্কে জানেন? জি। আপনি এইডস কিভাবে আসে মানুষের শরীরে এটা জানেন? জি। এবং এই যে এইডস শুধুমাত্র না, আরো অনেক ধরনের রোগ আছে যেগুলো কিন্তু মানুষের শরীরে আসে। আপনার স্ত্রী কিন্তু কোনো অপরাধ করেনি, আপনার শরীরের মধ্যে যদি সেই রোগগুলো আসে সেটা আপনার স্ত্রীর শরীরের মধ্যে যাবে। তো এই যে ব্যাপারগুলো কোনো কারণে ধরেন আপনার স্ত্রী এরকম এফেক্টেড হয়ে গেল আপনার দ্বারা, কিংবা আপনার সন্তান কোনোভাবে এফেক্টেড হলো কোনো না কোনো ভাবে, ব্লাডের মাধ্যমে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, তাহলে কত বড় একটা ভয়াবহ, কত বড় আগুন নিয়ে আপনি খেলতেছেন আপনি বুঝতে পারেন। আমি আপনাকে শুধু একটা কথাই বলতে পারি, অ্যাডিকশনের জায়গাটা থেকে মানুষ যখন ড্রাগ নেয় তখন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, এবং আপনি যেটা করছেন এটা একটা ড্রাগ নেওয়ার মতো, এটা একটা অ্যাডিকশন। আপনি এই যে কাজটার মধ্যে আছেন, এখান থেকে বের হয়ে আসা খুব কঠিন, খুবই কঠিন। হ্যাঁ, আপনি 6 মাস ভালো থাকবেন, 3 মাস ভালো থাকবেন, 9 মাস ভালো থাকবেন, কিন্তু আপনি তারপরে আবার জড়িয়ে যাবেন। আপনি কি ধর্মীয় ভাবে যে নিয়ম কানুন বা রীতিনীতিগুলো আছে সেগুলোকে আপনি মেনে চলেন? লাইক 5 ওয়াক্ত নামাজ পড়া বা সবগুলো নিয়ম কানুন যেভাবে করে আপনি সেগুলো করেন? না, 5 ওয়াক্ত নামাজ পড়া হয় না, ধর্মীয় সংবিধান রীতিনীতি বা এগুলো আপনি মানেন না। আমি ব্যক্তিগত জায়গা থেকে আপনাকে সাজেস্ট করবো যে মানুষ যদি এথিক্সের জায়গা থেকে সুন্দরভাবে চলতে চায়, তাহলে সে যদি আল্লাহকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, তাহলে ধর্মীয় রীতিনীতিগুলো মেনে চলা উচিত তার নিজের জীবনের জন্য, যেগুলো হয়তো আপনাকে এই কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। ঠিক আছে? আপনার শেষের দিকে আর কিছু বলার আছে আমাদের লিসনারদেরকে, বা যাদের কাছে অপরাধ করেছেন তাদেরকে কিছু বলার আছে? আজকে হয়তোবা আমার এই কাহিনী শুনে অনেকে হয়তোবা আমাকে মনে মনে খারাপ ভাবতেছে, বা প্রকাশ্যে খারাপ ভাবছে, বা গালি দিতেছে, বা অনেক কিছু করতেছে। কিন্তু আজকে আপনি চিন্তা করে দেখেন, আমি স্বীকার করছি দেখে আপনারা জানতে পারছেন যে ঠিক আছে, মানে তার ভিতর এই জিনিসটা ছিল। কিন্তু আমার চেয়ে ভয়াবহ মানে অনেক আছে, অনেক চলতেছে এরকম। ঠিক আছে, খুঁজলে অনেক পাবেন, আমি তাদের তুলনায় কিছুই না, এরকম আছে, কিন্তু তাদেরটা প্রকাশ হচ্ছে না দেখে মানে তারা ভালো। আমি আপনাকে ঠিক এই জায়গাটা থেকে উল্টো একটা কথা বলতে চাই, আপনার চেয়ে অনেক সুন্দর গান গায় বা অনেক সুন্দর, অনেক পপুলার, তারা হয়তো জীবনে এই ধরনের কোনো কাজে জড়েননি, আপনি তাদেরকে অনুসরণ করুন। আমি শ্রোতাদেরকে বলতে চাই, ওর জায়গাটা থেকে ও যেটা বলেছে, হ্যাঁ সেটা ভেবে ওকে একটু অন্যভাবে দেখুন। আর ওকে আমি যেটা বলতে চাই সেটা আমি একটু আগে বলেছি, যে শিল্পী তাকে অনুসরণ করুন যার জীবনকে অনুসরণ করা যায়। হ্যাঁ, শুধুমাত্র গলা না। এবং
যার জীবনে ধরনের কোনো কালিমা নেই, অনেক ভালো মানুষ হিসেবে পরিচিত, হ্যাঁ, তাকে অনুসরণ করুন। কারণ সত্যি কথা বলতে কি, এটা একটা প্রতিভা, এবং এই প্রতিভার যদি খুব সুন্দর বিকাশ না হয়, খুব সুন্দরভাবে যদি এটাকে লালন না করা হয়, এটা সত্যি সত্যি আল্লাহ আপনার কাছ থেকে একদিন কেড়ে নেবে। আর ক্ষমার জায়গা থেকে আমি যেটা বলবো যে আপনি এখনো এটার মধ্যে আছেন, আপনি সেটা একটু আগে স্বীকার করেছেন যে আমি এখনো এটার মধ্যে আছি। আপনি কি আজকে ওয়াদা করতে পারবেন আপনি যেভাবেই হোক না কেন আপনি এখান থেকে নিজেকে বের করে নিয়ে আসবেন? হ্যাঁ, আমি এখান থেকে প্রমিস করে বের হতে চাই। সেটা হচ্ছে যে আমি আজকে এই যে লাখো শ্রোতা যারা আমাদেরকে শুনছে, আজকে এবিসি রেডিওর এটা শুনতেছে, সবাইকে আমি সাক্ষী রেখে, উপরওয়ালাকে সাক্ষী রেখে আজকে আমি মানে ওয়াদাবদ্ধ হলাম বা প্রতিজ্ঞা করলাম যে আমি আর কখনো কোনো মেয়ের সাথে মানে এই ধরনের অনৈতিক সম্পর্কে বা ক্ষতি সাধন করার চিন্তা ভাবনা করে কোনো সম্পর্ক জড়াবো না। আমি আরেকটা জিনিস বলতে চাই, এখানে যারা 18-র নিচে আছে বয়স, তারা এই ভুলগুলো বেশি করে। তারা, আমি জানি না কেন তাদের আবেগটা এত কেন, মানে একজনকে ঠিক আছে ভালোবাসছে একটা দিক থেকে, যে আমি যদি সবগুলোর নাম্বারে দিই, আপনি যদি ফোন করে করে জানেন যে দেখা যাবে যে তাকে কেন ভালোবাসছে। একজন বলবে ঠিক আছে আমার তার গান ভালো লাগছে, তা আমি তো মাঝে মাঝে তাদেরকে প্রশ্ন করে ফেলি যে আমার গান ভালো লাগছে, তুমি সেটার জন্যই তুমি মানে এরকম। একটা মানুষের অনেকগুলো দিক থাকে, একটা দিক নাকি ভালো লাগলে নাকি তার প্রতি মানুষ দুর্বল হয়ে যায়। তা আমি একটা জিনিস বলতে চাই, যারা আবেগের ভরসে যারা সম্পর্ক যেন না করে, আজকে ইয়াং জেনারেশন যারা আছে তারা যেন সম্পর্ক করার আগে যেন চিন্তা ভাবনা করে করে, কারণ সম্পর্ক একটা পবিত্র জিনিস। আর আমি আরেকটা কথা বলতে চাই এখানে, যে জেদের বসে যেন কোনো কিছু না করে, কারণ এটা হচ্ছে নিজের শারীরিক ক্ষতি এবং কি দেখা গেছে যে সব দিক দিয়ে আর্থিক ক্ষতি, এবং কি যদি কোনো প্রতিভা থাকে সেই প্রতিভা কখনো বিকশিত হবে না। এক্স্যাক্টলি, তাদের জন্য আপনি যেটা বলেছেন সেটা তাদের জায়গা থেকে তারা মানবে, এবং আপনার জায়গা থেকে আপনি যত কষ্টই হোক না কেন আপনি এখান থেকে বের হয়ে আসবেন। আমরা লাখো শ্রোতা সেই বিশ্বাসটা ধারণ করছি মনে। একই সাথে আপনাকে যেটা বলতে চাই সেটা হলো যে আপনি ক্ষমা চাইবেন কিনা যাদের সাথে এটা করেছেন, তাদের কাছে কি আপনি ক্ষমা চাইবেন? হ্যাঁ, অবশ্যই আমি ক্ষমা চাবো, কারণ আমি যে অপরাধ করেছি আমি জানি যে ক্ষমা চাইলে সেটা ক্ষমার যোগ্য না। ঠিক আছে, আমি নিজে থেকে আমি স্বীকার করছি। তারপর আমি এই লাখো শ্রোতার ভেতরে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে যারা আছে, যারা শুনছেন, আজকে অনেকের সাথে যে অন্যায়গুলো করেছি তারাও যে আমাকে শুনছে, তাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি হাত জোর করে যে আমি জীবনে ভুল করছি, আপনারা আমাকে তো একবার ক্ষমা করে দিবেন। আমার ফ্যামিলির দিকে তাকে, আমার একটা ছোট বেবি আছে, বেবির দিকে তাকে আমার সুন্দর লাইফ কামনা করে সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে লিটন, আপনাকে তারা ক্ষমা করবে কি করবে না সেটা আসলে তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। প্রিয় শ্রোতা, একটা কথা বলতে চাই, আমরা ওর যে অসম্ভব সুন্দর গলা, সেই গলার একটা গান আমরা শেষে শুনবো, তবে তার আগে আমরা এক্সপার্টের ওপিনিয়ন জানতে চাই। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, এই মুহূর্তে আমি তার সঙ্গে ফোনে কথা বলছি। তাজুল ইসলাম, আপনি তো শুনলেন পুরো বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বিশেষ করে আমাদের সোসাইটিতে যারা একটু ওই ধরাছোঁয়ার বাইরে থাকেন, সেলিব্রিটি, তাদের জীবনের অনেকখানি ব্যাপার এখানে হয়তোবা চলে এসছে। ও কিন্তু এক অর্থে যে মানুষগুলোর সাথে মিশেছে তাদের কাছে এক ধরনের সেলিব্রিটি। তো আপনার কি বলার আছে? আপনি পুরো গল্পটা শোনার পর আপনি কি বলতে চান? লিটন সম্বন্ধে বলার যেটা, এই কাহিনীগুলি হচ্ছে এক ধরনের বিকৃত মানসিকতা তৈরি হয়। পৃথিবীতে জীবন যাপন করতে গেলে আমাদেরকে কোথাও না কোথাও হুঁচট খেতে হয়, আঘাত আমরা পেতে পারি, বিপদ যে আমাদের মধ্যে আসতেই পারে। তার বলে সবাই কিন্তু এর কারণে এমন ভাবে পরিবর্তিত হয়ে যায় না যে আমরা তার প্রতিশোধ নেওয়ার জন্য বিকৃত মনা মানসিকতা নিয়ে আমরা নারীদেরকে এভাবে প্রলোভন দেখাবো, তাদেরকে প্রহসন করবো এবং তাদের সঙ্গে খারাপ যত কাজ করবো তারপর তাদেরকে ছুড়ে ফেলে দেবো। এই যে ইমোশনাল আবেগগত আঘাতগুলিকে এক একজনকে এক এক রকম ভাবে প্রভাবিত করে। যাদের মানসিক গঠনটা সুস্থ তারা কিন্তু এটাকে কোপ করে ফেলে এবং এটাকে স্বাভাবিক অভিজ্ঞতার আলোকে যাচাই করে নিয়ে তারা নতুন ভাবে জীবন যাপন করে। কিন্তু অল্প কিছু লোকের ক্ষেত্রে ব্রেইনে এটা এমন ভাবে স্ট্রাইক করে, বিকৃত একটা মানসিকতা তৈরি করে দেয়। অনেক ছেলে আছে যারা আছে খুব সুন্দর, স্মার্ট, কেউ আছে যেমন গান জানে, এগুলি খুব ইম্পর্টেন্ট মেয়েদের কাছে, বিশেষ করে গান বা লেখালেখি শৈল্পিক কিছু ব্যাপারটা হয় খুব বেশি ইন্টারেস্ট হয়ে যাবে। এটা শুধু লিটন না, অনেক গায়ক গায়িকা থেকে শুরু করে অনেক শিল্পীও কিন্তু অনেক ফ্যান থাকে তাদের, কিন্তু তারা কিন্তু এটাকে উভয় ব্যবহার করে না, তারা ফ্যানকে ফ্যান হিসেবে রাখে। কিন্তু যারা এরকম পারভার্টেড মেন্টালিটি তৈরি হয়ে যাচ্ছে তারা কিন্তু এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইভাবে শুরু হয় কারো কারো, কিন্তু পরবর্তী পর্যায়ে যেটা হয়েছে তার ক্ষেত্রে কখনো কখনো সেক্স একটা এডিকশনের মতন পর্যায়ে চলে যায়। বিশেষ করে যখন নারীদের ক্ষেত্রে টেলিফোনে কথা বলা হয়, জায়গায় যাওয়া হয়, তারপরে তাকে দৈহিক ভাবে তাকে উপভোগ করা যায়, এই ব্যাপারগুলি কিন্তু ব্রেইনের যে রিওয়ার্ড, মাদকের যে আসক্তি, সেখানেও কিন্তু রিওয়ার্ড সিস্টেমকে উদ্দীপ্ত করে, অর্থাৎ আনন্দ মজাটাকে কেন্দ্রটাকে উদ্দীপ্ত করে। এটা একই রকম মাত্রায় উদ্দীপ্ত করে।
যার কারণে মাদক যেভাবে আসক্তি হয়, ঠিক তাদের ব্রেন বারবার এভাবে মজা এবং আনন্দ পেতে পেতে বিকৃত যৌনতার দিকে তারা আকর্ষিত হয়ে যায়। এবং এক সময় তারা এটা বুঝতে পারলো, যেমন এখন লিটন বুঝতে পারতেছে, এত আত্মফুলুক্তির পরও যখন এটা ব্রেনের ওই এডিকশন পর্যায়ে চলে যায়, রিওয়ার্ড সিস্টেমকে যখন এটা ভালোভাবে আসক্তির মধ্যে ফেলে দেয়, তখন কিন্তু এটা সারাটা অনেকটা কঠিন। যেরকম মাদক সারা কঠিন, মাদকের ক্ষেত্রে আমরা যেরকম বলি কঠিন হলো সেটা থেকে ফিরে আসা সম্ভব, এই ধরনের যৌন আসক্তি তাদের ক্ষেত্রেও একই পরামর্শ, তারাও এটা ফিরে আসতে পারেন। আমরা যেমন মাদক আসক্তি থেকে বলে থাকি যে মাদক যেখানে পাওয়া যায় সেই জায়গায় যাবা না, সেই মানুষের কাছে যাবা না, ঠিক একই রকম ভাবে তাকেও কিন্তু এখন যে কোনো মেয়েদের সঙ্গে কোনো সম্পর্ক যাতে তৈরি হতে না পারে, তার টেলিফোনে বা অন্য কোনো ভাবে, সেই ব্যবস্থাটা সে এবং তার ওয়াইফ অথবা তার পরিবারের লোকেরা নিশ্চিত করতে হবে। তার গান তো দূরের কথা, স্বাভাবিকভাবে যোগাযোগ করার সুযোগ বা অবকাশ যেন সৃষ্টি না হয়, এই চেষ্টাটা তাকে সচেতন ভাবে নিতে হবে। কারণ যে এখন সত্যি ভালো হতে চায়, করার জন্য তাকে ভালো বই পড়তে হবে, ধর্মীয় বই পড়তে হবে, ধর্মীয় কাজে তাকে নিয়োজিত হতে হবে, এবং ভালো ভালো সিনেমা, গল্প বা অন্যান্য বিনোদন, খেলাধুলা এগুলোতে চলে আসতে হবে। অর্থাৎ জীবনটাকে ওই নষ্ট চিন্তা এবং কার্যকলাপ থেকে দূরে রাখার জন্য তাকে ভালো কিছু অবলম্বন করতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবার জন্য। এবার আমি আপনাকে কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। আপনি শুরু করছিলেন একটা গান দিয়ে, গানটা মনে আছে? হাওয়ার উপর চলে গাড়ি। হ্যাঁ, এই গানটা কার জানেন আপনি? এটা হচ্ছে মুনিশ সরকারের, পাউল মুনি সরকারের গান। রাইট, আমার খুব পছন্দের একটা গান। এই গানটা এত সুন্দর একটা গান, এই গানটা মানুষের জীবনকে একটা সাইকেলের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, এবং সাইকেলটা কি আসলে, সাইকেলের চাকা থাকে, টায়ার টিউব থাকে, সবকিছু থাকে, এগুলোর সাথে মানুষের দেহের কলকবজাকে তুলনা করা হয়েছে। সাইকেলের যখন টায়ারটা পাংচার হয়ে যায় তখন তো সাইকেল আর আগাইতে পারে না। ঠিক আছে, আপনি আজকে দুটো হাত আছে, দুটো পা আছে, শরীরের মধ্যে শক্তি আছে, বয়স ভালো আছে, কোনো না কোনো ভাবে আপনি যে কাজগুলো করছেন অনৈতিক কাজ, এই যে বললেন মানুষের অভিশাপ বা কোনো কিছু, এগুলো দিয়ে যদি আপনার শরীরের কোনো একটা জায়গায় যদি এফেক্ট পড়ে, আপনি তো সাফার হবেনই হবেন। ঠিক ওই সাইকেলের মতো পাংচার হয়ে যাবেন, আগাতে পারবেন না। এবং এই গানটা যখন আপনি গাবেন আজকে, আমি যে প্রত্যেকটা লাইনকে আপনি ফিল করে গান এবং অনুভব করেন, এই সাইকেলের মতো যে কোনো একটা সময় কিছু ছিঁড়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। সো এখনই সময় আছে, আপনি নিজেকে সংশোধন করে ফেলুন। প্রিয় শ্রোতা,